ভাই আপনার ভয়েস তো মিউট হয়ে গেছে। থ্যাংক ইউ বলার জন্য। উম, আচ্ছা, ঠিক আছে। তো আসেন আমরা শুরু করি। আমরা হচ্ছে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডটা দেখি। হ্যাঁ, প্রথমে আমার যে মডিউল, এইচটিএমএল মডিউল, এটার মধ্যে মডিউল 1 যেটা, সেটা কমপ্লিট করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা। এখানে হোয়াট ইজ এইচটিএমএল? হ্যাঁ, এইচটিএমএল এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল টা কেন ইউজ হয়? এইচটিএমএল টা ইউজ হয় যাতে হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইটে কোথায় কোন পার্ট আছে এগুলা মার্ক করার জন্য ইউজ করি। হ্যাঁ, যেমন আমরা মার্কার পেন দিয়ে কোনো ইম্পর্টেন্ট বইয়ের ভিতরে কোনো ইম্পর্টেন্ট টপিক মার্ক করার জন্য মার্কার পেন ইউজ করি, তাই না? ঠিক তেমনি ওয়েবসাইটের কোথায় কি আছে এটা মার্ক করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা। খুবই সোজা একটা ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল, কিন্তু এটাকে কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবেন না। হ্যাঁ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এইচটিএমএল দিয়ে আমরা কিভাবে একটা, আচ্ছা, ফার্স্ট এইচটিএমএল ফাইল তৈরি করবো, ঠিক আছে? এটা একটু দেখি তাহলে। এইচটিএমএল কি এটা আমরা বুঝলাম, কোডিং করব, ঠিক আছে। আগে আমরা এইচটিএমএল ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা একটু দেখি। গত ক্লাসে আমরা একটা ওয়ে দেখেছি এইচটিএমএল ফাইল তৈরি করার, ভিএস কোড এর মাধ্যমে। তো আজকে আমি অন্য কয়েকটা ওয়ে দেখাই, এইচটিএমএল ফাইল তৈরি করার একটা ওয়ে দেখাই। ওই ছিল ডে 1। ওকে, আজকে হচ্ছে আমি একটা নতুন ফোল্ডার নিচ্ছি, সেটা হচ্ছে ডে 2। আজকে হচ্ছে মার্চের 26 তারিখ, 2025 সাল। একটা নতুন ফোল্ডার নিয়েছি, তাই না? এই ফোল্ডারের ভিতরে আজকের যাবতীয় কাজগুলো আমি রেখে দেব। এই কোডগুলো পরবর্তীতে আপনি পেয়ে যাবেন, আমি গিটহাবে কোডগুলো শেয়ার করে দেবো। হ্যাঁ, আচ্ছা। দেখেন, আগে আমি কিভাবে এইচটিএমএল ফাইল নিতাম, যখন প্রথম দিকে অনেক আগে এইচটিএমএল ভিএস কোড ছিল না, অন্যান্য কোড এডিটর আমরা ব্যবহার করতাম, তখন হচ্ছে গিয়ে আমরা এইভাবে নিতাম যে রাইট বাটন ক্লিক করতাম, তখন নিউ এরকম সরাসরি ছিল, হ্যাঁ এখনো আছে। এর মধ্যে যে টেক্সট ডকুমেন্ট একটা ফাইল নিতাম, তাহলে খালি ফোল্ডারের ভিতরে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিয়েছি। এইখানে আবার মেক শিওর করতাম যে লাস্টে ডট টিএক্সটি এটা যাতে থাকে। ডট টিএক্সটি টা হচ্ছে এক্সটেনশন বলে এটাকে, তাই না? যেমন আপনি গান শুনবেন, গান শুনলে ফাইলের এক্সটেনশন কি .mp3। আপনি ছবি, পিকচার শেয়ার করেন, তাই না? পিকচারের ফাইলের নাম কি বলতে পারেন কেউ? মানে এক্সটেনশন কয়েকটা। জেপিজি ভাইয়া, জেপিজি। জেপিজি, জেপিজি, হ্যাঁ, পিএনজি। পিএনজি, হ্যাঁ, এরকম। এইচপি। ঠিক তেমনি এটা হচ্ছে টেক্সট টেক্সট ডকুমেন্ট, এটা না? হ্যাঁ, এটার এক্সটেনশন হচ্ছে .txt। তো এই .txt সবসময় দেখেন, আমি খালি ক্লিক করলাম সবসময় দেখাবে না। অনেকের উইন্ডোজে এই যে ভিউজ এর মধ্যে, আমার উইন্ডোজ 11, হ্যাঁ, ভিউজ এর মধ্যে থাকার কথা সমর, এই যে ফাইল নেম এক্সটেনশন, উইন্ডোজ 10-এ এক ধরনের দেখাবে, উইন্ডোজ 11-এ এখন এখানে আরেক রকম দেখাচ্ছে। আবার উইন্ডোজ 7 যদি কেউ ইউজ করে থাকেন, না করলেই বেটার, কারণ উইন্ডোজ 7 আর কোনো আপডেট আসে না। তো সেখানে আবার সিস্টেমটা এরকম। যাই হোক, এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা যদি আমি টিক চিহ্নটা তুলে দিই, যে ক্লিক করলাম, দেখেন এই শেষে কিন্তু .txt আর দেখায় না। এমন অবস্থায় যদি আপনি এটা রাইট বাটন ক্লিক করে রিনেম যদি খুঁজেন, শো মোর অপশন বা রিনেম থাকতে পারে, এই যে রিনেম, হ্যাঁ, এই রিনেম অথবা F2 তে ক্লিক করলে হয়। কি করতাম, আমরা এখানে লিখে দিতাম index.html। তো দেখা যায় আমার এখানে index.html লেখার পরেও এইটা এইচটিএমএল ফাইলে কনভার্ট হয়নি। কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি টেক্সট ডকুমেন্টেই আছে। কেন আছে? .html আছে তো এক্সটেনশন দেখাই যাচ্ছে, কিন্তু এইচটিএমএল এ কনভার্ট হয়নি কেন? কারণ এই যে আমি ভিউতে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন যে দেখাবে, এই অপশনটাই আমি
বন্ধ করে রেখেছে, তাই না? এটা যদি আবার ক্লিক করে এই যে দেখ, এই যে ডট টিএক্সটি টা লাস্টে দেখাচ্ছে, তাই না? এমন অবস্থায় যে আমি F2 তে ক্লিক করলাম অথবা রাইট বাটন ক্লিক করেও রিনেমে ক্লিক করতে পারি। এইখানে এই যে আমি ডট টিএক্সটি টা এখন কেটে দিচ্ছি। এখন কেটে দেওয়ার পরে আমি যদি লিখি ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখনো আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল নেম এক্সটেনশন, আমি যদি ফাইল নেম এক্সটেনশন চেঞ্জ করি, দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, মানে এটা ইউজ করার মতো হবে না। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? আমি অবশ্যই চেঞ্জ করতে চাই, কারণ আমি তো জানি এইচটিএমএল ফাইল আমি ইউজ করতে পারবো। এই যে এইচটিএমএল ফাইল আমি তৈরি করলাম, এখন এখানে দেখেন আমার ব্রাউজারের চিহ্ন আছে, কারণ আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। এইচটিএমএল ডকুমেন্ট যত আছে আমার পিসিতে সব গুগল ক্রোম দিয়ে ওপেন হয়। অনেকের মজিলা ফায়ারফক্স থাকতে পারে, অনেকের আবার কিছুই না থাকতে পারে। তখন কি করবেন? রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ একটা অপশন পাবেন। এই যে দেখেন আপনার পিসিতে যা যা ব্রাউজার আছে, এমনকি ভিএস কোডও আছে, আপনি চাচ্ছেন সবসময় মনে করেন গুগল ক্রোম বা ফায়ারফক্স বা ব্রেভ দিয়ে কিনবেন, এই যে চুজ, তখন কি করবেন? চুজ আনাদার অ্যাপ, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে? এটা হচ্ছে গিয়ে এই যে তখন এই যে এগুলো বড় করে দেখাচ্ছে। এতে সুবিধাটা কি হবে? মনে করেন আপনি সবসময় ব্রেভ দিয়ে খুলতে চাচ্ছেন, তখন ব্রেভটা ক্লিক করে এখানে নিচে যে অলওয়েজ অপশন আসছে, আর জাস্ট অন অপশন, যখন অলওয়েজ দিবেন তখন দেখেন আমার এটা কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইলটা ব্রাউজারে ওপেন হয়ে গেছে, ব্রেভ ব্রাউজারে ওপেন হয়ে গেছে, কিন্তু ব্রেভ আমার ডিফল্ট না। কিন্তু এইচটিএমএল ফাইলের জন্য আমার উইন্ডোজে, পুরো উইন্ডোজে এখন এটা কি হয়ে গেছে, ব্রেভটা ডিফল্ট ব্রাউজার হিসাবে ওপেন হচ্ছে। তো আমি ব্রেভ না, আবার গুগল ক্রোমে চলে যেতে চাচ্ছি, কি করব? রাইট বাটন ক্লিক করব, এই ওপেন উইথ আছে, চুজ আনাদার অ্যাপ দেব, বড় বড় আইকন আসবে, এখানে গুগল ক্রোমটা সিলেক্ট করব, জাস্ট অনস দিব না, কি দিব? অলওয়েজ দিলাম। এটা গুগল ক্রমে ওপেন হয়ে গেছে, এবং আমি যদি দেখি ফাইলের এখানে আইকনটা চেঞ্জ হয়ে আবার গুগল ক্রমের আইকন হয়ে গেছে। তো এই ওয়েতে আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ওপেন করতে পারেন। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে দেখাই, এটা বাদ দিয়ে এখান থেকে কেটে দিই। আরেকটা ওয়ে, ফাইলটা ডিলিট করে দিই, যেটা গতকালকে করেছি। আরেকটা ওয়ে, হ্যাঁ, শিফট ডিলিট দিয়ে দিলাম, ফাইলটা ডিলিট হয়ে গেল। গতকালকে কি করেছি? একটা ফোল্ডার নিয়েছি ফার্স্টে, ফোল্ডার নেওয়ার পর ফোল্ডারের ভেতরে প্রবেশ করে খালি জায়গায় রাইট বাটনে ক্লিক করেছি। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে শো মোর অপশন এসেছে, শো মোর অপশন দিয়েছে। এইখানে তখন কি এসেছে? ওপেন উইথ কোড। এই ওপেন উইথ কোডটা শুরুতে আসবে না, ওই যে ইনস্টল করার সময় আপনি হচ্ছে চারটা বক্সে আমি টিক চিহ্ন দিতে বলেছিলাম, যে যে কন্টেক্সট মেনু, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি সেটা না দেন তাহলে এখানে আসবে না। আমি ইনস্টল করার সময় দিয়ে দিয়েছিলাম, তাই আমার এই যে ওপেন উইথ কোড, এই অপশনটা চলে এসেছে। আচ্ছা, এটা গেল একটা ওয়ে। এখানে তখন আমি কি করবো? এই যে এখানে বাম সাইডে এই যে প্রথম যে আইকনটা, এটার উপরে মাউস নিয়ে এই যে এক্সপ্লোরার লেখা আছে, এটা ক্লিক করলাম, দেখলাম যে আমার ফোল্ডারের নামগুলা আছে কিনা, কারণ এখানে আরো কয়েকটা অপশন থাকতে পারে। তো আমি শুধু এই যে ফোল্ডারটা অপশন রেখেছি, বাকিগুলা কেটে দিয়েছি। বাকিগুলা কাজের সুবিধার্থে ভবিষ্যতে কাজে লাগবে, এখন আপাতত আমার ফ্রেশ প্রজেক্টে লাগতেছে না, শুরু করছি যেহেতু, যতটা সিম্পল রাখা যায়। এখন এখানে দেখেন এই যে ফোল্ডার বরাবর চারটা আইকন আছে। প্রথম আইকনটা বলেছিলাম আমি ফাইলের জন্য, তো প্রথম আইকনটা ক্লিক করলাম, একটা নতুন ফাইল আসছে, ফাইলের নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই একটা ওয়ে। এখন যদি আপনি এই যে এটা মিনিমাইজ করি, ভিএস কোডটা, এই যে ফোল্ডারটা এসছে, দেখেন এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেছে না? তাহলে ভিএস কোডের মাধ্যমেও আমি চাইলে এইচটিএমএল, এটা একটু ক্লোজ করি। আচ্ছা, ভিএস কোডের মধ্যে মাধ্যমেও চাইলে আমি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে পারি, এবং ম্যাক্সিমাম সময় এভাবেই করি। এবার ভিএস কোড ওপেন করার আরেকটা ওয়ে দেখায়। হ্যাঁ, আমি ভিএস কোড কি বলেছিলাম, যে সরাসরি এই সার্চে গিয়ে কোড লিখে দিয়ে এই এই যে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে পারি। আচ্ছা, একটা জিনিস মনে পড়লো, একটু খেয়াল রাখেন, যখন আপনারা পিসিতে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করবেন,
তখন একটা কাছাকাছি সফটওয়্যার পাবেন, সেটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা লাগবে না আমাদের, হ্যাঁ। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে হবে। যারা হচ্ছে C#, C++, তারপর হচ্ছে জাভাও, এই টাইপের বড় সফটওয়্যার নিয়ে কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, তারা হচ্ছে ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করে। যারা জাভা স্ক্রিপ্ট, PHP, এমনকি পাইথন এগুলো নিয়ে কাজ করে, তারা হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোড দিলেই এনাফ, হ্যাঁ। ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করলেই হবে। আচ্ছা, তো আমি যে সার্চের এখানে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে যদি ওপেন করি, যেটা হবে, আমার শেষমেশ যে প্রজেক্টটা চালু ছিল ভিজুয়াল স্টুডিও কোডে, সেই শেষের প্রজেক্টটা চালু হয়ে যাবে। এই যে মাস শেষে আপনাদের সামনেই তো করলাম, ওটাই চালু হয়ে গেছে। আর আপনি যদি নতুন প্রজেক্ট চালু করতে চান, তাহলে কিন্তু এই সার্চের এখান দিয়ে এসে কোড লিখে করলে হবে না। নতুন প্রজেক্ট নিয়ে যদি কাজ করেন বা পার্টিকুলার প্রজেক্ট যদি আপনি ভিজুয়াল স্টুডিও করে ওপেন করতে চান, তাহলে আগে ওই প্রজেক্টের ফোল্ডারে ঢুকবেন। সেই ফোল্ডারে ঢুকে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে এই যে শো মোর অপশনে ওপেন উইথ কোড অপশনটা চলে আসলো। কেউ কিছু বলবেন? আচ্ছা, না সাউন্ড শুনলাম তো, আচ্ছা ঠিক আছে। ভাই ফয়সাল আহমেদ ভাই একটু মিউট রাখেন ভাই। একটা কাজ করতে পারি, আমি এখানে সবাইকে মিউট আপাতত করে দিলাম, সবাইকে মিউট করে দিলাম, যখন যার মাইক লাগবে অন করে নিন। ওকে। এখন হচ্ছে গিয়ে গেল হচ্ছে গিয়ে আমি এইভাবে ফাইল ওপেন করতে পারি, VS কোডের মাধ্যমে ফাইল ওপেন করতে পারি। VS কোড ওপেন করার একটা ওয়ে আছে, মনে করেন রাইট বাটন ক্লিক করে আপনি নতুন একটা কম্পিউটারে বসছেন, রাইট বাটন ক্লিক করলেন, শো মোর অপশনে গেলেন, VS কোড এখানে নাই, হ্যাঁ। তখন কি করবেন? তখন দুইটা ওয়ে আছে এই ফোল্ডারটা ওপেন করা বা অন্য ফোল্ডার ওপেন করা। এক হচ্ছে সরাসরি আগের মতো VS কোড ওপেন করবেন সার্চের অপশন থেকে, ওপেন করার পরে ওই ফোল্ডারটা মনে করেন এখানে নাই, তখন কি করবেন? ফাইলে যাবেন, ফাইলে গিয়ে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একটা অপশন হচ্ছে ওপেন ফোল্ডার। এই ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডারে ক্লিক করলে এই যে ফোল্ডারের অপশন গুলো আসছে। এখন আমার এখানে কি লাগবে? এখন লাগবে হচ্ছে কি আজকের ফোল্ডার, আজকে কি যে ডে 2, এই যে এটা ডে 2 ফোল্ডারটার উপর মাউস দিয়ে ক্লিক করলাম। ফোল্ডারটা যদি অন্য জায়গায় থাকতো অন্য জায়গায় যেতাম, যেহেতু ফোল্ডারটা এই যে আমি সরাসরি ফোল্ডারটা এখানে ওপেন আছে, দিলাম, ফোল্ডারটা সিলেক্ট করলাম, এখানে যে নিচে অপশন পেলাম কি সিলেক্ট ফোল্ডার। এই সিলেক্ট ফোল্ডারে যদি আমি দিয়ে দিই, তখন দেখা যাবে VS কোডে ওই পার্টিকুলার ফাইলটা ওপেন হয়ে গেছে। কি করেছি? সার্চে গিয়েছি, সার্চে গিয়ে কোড লিখেছি, কোড লিখে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি। ওপেন করার পরে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, মানে যে ফোল্ডারটা আমি ওপেন করতে চাই প্রজেক্ট আকারে VS কোডের মধ্যে, মনে করেন আমি ওপেন ফাইল না সরি ওপেন ফোল্ডার, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, মনে করেন আমি গত ক্লাসের ফোল্ডারটা ওপেন করতে চাচ্ছি, এই যে ডে 1, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন গত ক্লাসের ফোল্ডারে যে কোডিংটা করেছি সেই কোডিংটা কিন্তু চলে এসেছে। আচ্ছা, এইটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে উপরে দেখেন একটা অপশন আছে, দিস পিসির মধ্যে আমি F ড্রাইভে আছি, F ড্রাইভের মধ্যে কোডম্যান বিডি, তার ভিতরে হচ্ছে ডে 2 মার্চ 26 এটার মধ্যে আছি, তাই না? তো এই যে খালি জায়গাটা, এটা একটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে হচ্ছে দেখেন আমার এই, এটাকে অ্যাকচুয়ালি ব্রেড ক্রাম্পস বলে, হ্যাঁ, ব্রেড ক্রাম্পস, ওয়েবের ভাষা। গুগলে গিয়ে সার্চ করেন ব্রেড ক্রাম্পস, দেখবেন যে এরকম কোথায় আছেন পজিশনটা দেখায় দেয় ওয়েবের ভিতরে, যে হোম পেজের মধ্যে অ্যাবাউটের মধ্যে আওয়ার টিম, এর মধ্যে একটা পেজ আছে ব্রেড ক্রাম্পস বলে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আপনার সোজা বাংলায় এখানে জিএসপিসির পরে যে টেক্সট গুলো পরে এই যে খালি জায়গায় ক্লিক করলে দেখেন টোটাল জিনিসটা নর্মাল টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এই নর্মাল টেক্সটে কনভার্ট হওয়ার পরে আপনি এখানে লিখবেন সিএমডি। সিএমডি লিখে যদি ইন্টার দেন, যে কমান্ড প্রম্পট চালু হয়ে যাবে ওই পার্টিকুলার পাথে। পাথ মানে ঠিকানা আর কি, হ্যাঁ। এই যে F ড্রাইভের মধ্যে কোডম্যান বিডি, তার মধ্যে এই যে আছে ফোল্ডার এখানে আছে। এই অবস্থা, এইখানে যে কার্সরটা আপ ডাউন করতেছে, সেখানে আপনি লিখবেন কি CODE, কোড স্পেস ডট মানে ফুল স্টপ, এটা লিখে যদি এন্টার দেন, তাহলে আপনার VS কোডের মধ্যে ওই পার্টিকুলার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। দ্যাটস ইট।
তাহলে আমি 3-4টা ওয়ে দেখিয়েছি, ভিডিওতে থাকবে, বারবার ভিডিওটা দেখে অবশ্যই কভার করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আমি এখন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন ওয়েতে কাজ করি, আমি কিছু নেই, যে সহজ ওয়েতে কাজ করি। আমি যে রাইট বাটন ক্লিক করে সমর অপশন, ওপেন উইথ কোড, এই ফোল্ডারটা আমার ভিএস কোডে ওপেন হয়ে গেল। এইবার হচ্ছে আপনার একটু ট্যাগ লেখার নিয়ম দেখাবো না, একটু সিলেবাস দেখি যে আপনার পরের টপিকটা কি, সিলেবাস দেখে আগে। HTML ট্যাগস এন্ড কমন এলিমেন্টস, ঠিক আছে, এটা একটু দেখাই। টেবিল তো বড় টপিক, এগুলো বড় টপিক। আচ্ছা ঠিক আছে, যতখানি আগানো যায়। আগে আমি ট্যাগ লেখার নিয়মটা শিখে, হ্যাঁ, তারপর হচ্ছে গত ক্লাসে শর্টকাটটা দিব। আগে উম, আমি দেখাচ্ছি যে HTML ট্যাগ কিভাবে লিখে। HTML ট্যাগটা কি? HTML বলেছিলাম কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন হচ্ছে গিয়ে মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ কি, মার্ক করে রাখা। তো আমার ওয়েবসাইটে হেডার একটা পার্ট থাকতে পারে, ফুটার একটা পার্ট থাকতে পারে, সেগুলোকে আমি মার্ক করে রাখবো। এই যে ওয়েবসাইটের বিভিন্ন পার্ট আছে, এগুলাকে নর্মালি বলা হয় এলিমেন্ট। হ্যাঁ, ELEMENT, এলিমেন্ট, বা বাংলা অর্থ কি, উপাদান, এই টাইপের কিছু, তাই না? এলিমেন্ট ওয়েবসাইটে সাধারণত 4 ধরনের এলিমেন্ট আছে। একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে অডিও এবং ভিডিও। খেয়াল করে দেখেন, এই 4 ধরনের এলিমেন্ট নিয়েই কিন্তু আপনার ওয়েবসাইটটা গঠিত, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। তো এগুলোকে মার্ক করে রাখবো। মার্ক করার জন্য যেটা করা হয়, HTML ট্যাগ ইউজ হয়। HTML ট্যাগের সাধারণত 2টা অংশ থাকে। HTML ট্যাগের সাধারণত 2টা অংশ হয়। একটু একে দেখায়, মনে করেন এই যে ট্যাগের একটা শুরুর অংশ, এই যে গোল্লা দিয়ে আমি বুঝলাম ট্যাগের শুরুর অংশ, এটা হচ্ছে ট্যাগের শেষের অংশ। আর এই দুই ট্যাগের মাঝখানে যেটা থাকবে, লম্বা দাগ যেটা দিয়ে বুঝালাম, সেটা হচ্ছে কি আমার এলিমেন্ট। এলিমেন্ট কি হতে পারে, এখানে টেক্সট থাকতে পারে, এখানে ইমেজ থাকতে পারে, এখানে অডিও থাকতে পারে, এখানে ভিডিও থাকতে পারে। যাই হোক, আমি এই ট্যাগ দিয়ে এলিমেন্টটাকে র্যাপ করে দিব, বা মুড়িয়ে রাখবো, বা চিহ্নিত করে দেবো, মার্ক করে রাখবো যে হ্যাঁ, এটা আমার এলিমেন্ট। তাহলে ট্যাগটা কি বুঝতে পারলেন, যে ট্যাগের একটা শুরু থাকে, নর্মালি সাধারণত 2টা অংশ থাকে ট্যাগের, একটা শুরু, একটা শেষ, মাঝখানে এলিমেন্ট। কিছু কিছু ট্যাগ থেকে সিঙ্গেল, ওগুলো আমরা পরে দেখবো, আপাতত সিম্পল জিনিসগুলো দেখি। হ্যাঁ, Okay, এই রিমুভ করি, রিমুভ কেন, ক্লিয়ার অল, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে শর্টকাট নিয়ম বাদ, আগে হচ্ছে কি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একটা ট্যাগ লিখি। সাধারণ এটা ট্যাগ, যার ভিতরে কোনো টেক্সট রাখলে টেক্সটটা বোল্ড হবে, এই ট্যাগটার নাম হচ্ছে বি। হ্যাঁ, তো ট্যাগের একটা শুরু থাকে বলেছিলাম, ট্যাগের একটা শেষ থাকে। তো ট্যাগের শুরুর অংশ কিভাবে লিখে? ট্যাগের শুরুর অংশ লেখার জন্য আপনার প্রথমে স্মলার দেন দিতে হবে এবং গ্রেটার দেন দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাগের শুরু। এই স্মলার দেন গ্রেটার দেনের মধ্যে আমাকে ট্যাগের নামটা লিখতে হবে। আমি এইমাত্র ট্যাগের নামটা কি বলেছি, বি বলেছি, তাই না? তাহলে বি দিলাম। বি হচ্ছে এখানে ট্যাগের শুরু। এরপরে যেটা করবে সেটা হচ্ছে ট্যাগের শেষ। ট্যাগের শেষ লেখার জন্য আমাকে যেটা করতে হবে, আবার স্মলার দেন গ্রেটার দেন লিখবো, আবার বি লিখবো, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ট্যাগের শেষ হলো না, দেখেন, এটা হচ্ছে শুরুর মতো হয়ে গেছে। তো ট্যাগের শুরু যেরকম, ট্যাগের শেষও সেরকম, কিন্তু ট্যাগের শেষে একটা সাইন বেশি থাকে, সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। স্ল্যাশ কিন্তু 2টা আছে, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ আর একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। যে স্ল্যাশের সামনের দিকে মাথাটা ঝুঁকানো থাকে সেটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলে, আর যে স্ল্যাশের পেছনের দিকে মাথা ঝুঁকানো থাকে, যে একটু টাইপ করে দেখায়, এটাকে ব্যাক স্ল্যাশ বলে। হ্যাঁ, তো ট্যাগের মধ্যে ট্যাগের এন্ড পার্ট যেটা, একটা শুরু একটা শেষ, ট্যাগের শেষ পার্ট যেটা, সেখানে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। এর মধ্যে যদি আপনি কিছু লিখেন, লিখলেন মনে করেন ঢাকা, তাহলে এই ঢাকা ডেফটা হচ্ছে কি আপনার কি হবে, বোল্ড হয়ে যাবে, এবং এই ঢাকা ডেফটা হচ্ছে কি আপনার আহ দেখি, ওয়েবসাইটে দেখি, এই যে index.html সরাসরি ক্লিক করে ওপেন করলাম, এই যে ঢাকা ডেফটা আসছে। এখন দেখেন, আমি হচ্ছে গিয়ে এই ঢাকা ডেফটা আগে আমি খালি মনে করেন বাংলাদেশ লিখলাম,
তাহলে 1 নাম্বার লাইনে এই যে পাশের এই জিনিসটা মাঝে মধ্যে খেয়াল করা লাগে, কারণ আপনি যখন বড় প্রোগ্রামিং করবেন তখন এই লাইন নাম্বার খুবই ইম্পর্টেন্ট। দেখেন 1 নাম্বার লাইনে লিখেছি বাংলাদেশ, 2 নাম্বার লাইনে লিখেছি ঢাকা, এবং বাংলাদেশ ঢাকা একটার পর একটা লিখেছি, কিন্তু আউটপুটে আসবে দুইটা পাশাপাশি। কারণ দুইটাকে আপাতত মনে রাখেন, দুইটাই ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, এখন এখানে আসে নাই, কারণ হচ্ছে কি আমি এই যে পেজটা, এটা সরাসরি ক্লিক করে ওপেন করেছি। হ্যাঁ, এই যে এখানে ফোল্ডারে ঢুকে ডাবল ক্লিক করে ওপেন করেছি। এইভাবে ওপেন করলে আপনি যদি কোড লিখেন, লেখার পরে কন্ট্রোল S দিয়ে সেভ দেন, অথবা ফাইলে গিয়ে সেভ দিতে পারেন, একই কথা। এই যে শর্টকাট এখানে দেওয়া আছে, এখানে চেঞ্জ হবে না। এখানে চেঞ্জ কখন হবে? যখন আপনার জিনিসটা লাইভ সার্ভারে, যে গো লাইভে ওপেন করবেন। তো আমার যেহেতু এটা প্রপার কোডিং না, আমি ওই যে শর্টকাট নেই আগের ক্লাসের মতো, তো আমি এটা লাইভ সার্ভারে ওপেন করতে চাচ্ছি না, কাজ হবে না। হ্যাঁ, তো এখন আমি যে আমি কোডিং এর চেঞ্জটা করেছি, কোডিং এর চেঞ্জটা দেখবো কিভাবে? খুবই সোজা, এই যে এসে একটা রিলোডে টিপ দেন। রিলোডে টিপ দিলাম, কি দেখতে পেলাম? বাংলাদেশ লেখা চলে এসেছে, সাথে ঢাকা লেখা চলে এসেছে, কিন্তু ঢাকাটা একটু মোটা হয়ে এসেছে। কেন মোটা হয়ে এসেছে? কারণ হচ্ছে ঢাকাটি বি ট্যাগের মধ্যে আছে। হ্যাঁ, মনে করেন আমি আই ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে গিয়ে ঢাকার পরে কি লেখা যায়, ধানমন্ডি লিখে দিই। হ্যাঁ, 3 নাম্বার লাইনে লিখেছি ধানমন্ডি, কিন্তু এটা 1 নাম্বার লাইনে আসবে, কারণ এই ধরনের এলিমেন্টকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট গুলা লাইনের মধ্যে থাকে। দেন ধানমন্ডি লেখাটা আই ট্যাগ এর মধ্যে লিখেছি। ও, আই ট্যাগ লেখার সময় হয়তো একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আমি আই ট্যাগ পুরোপুরি লিখিনি। আমি কি করছি, সরাসরি আই দিয়েছি। আই দেওয়ার পরে দেখেন একটা বক্স চলে আসছে, তাই না? এখানে কিছু লেখা আছে কি, ইমেট অ্যাব্রিভিয়েশন, মানে এটা শর্টকাট। এই আই এর উপর যদি ক্লিক করেন এখন, কারণ এই যে এই আইটাকে ব্লু দাগ হয়ে আছে, অথবা ইন্টারে ক্লিক করেন, তাহলে চলে আসবে, কারণ হচ্ছে আই দাগটা ব্লু হয়ে গেছে। আর আপনি যদি আই লিখেন এবং এই যে ব্লু দাগটা আই এর উপর না থেকে যে ডাউনারে দেন, দেখেন নিচে নামতেছে, তাহলে অন্যান্য ট্যাগ যেটা, এই যে ইমেজ, আই ফ্রেম, এই ট্যাগ গুলা চলে আসবে। তো এই ট্যাগ দরকার নেই, আমার দরকার আই। তাহলে এখন দেখেন ব্লু দাগটা যদি নিচের নামে, আবার কি করতে হবে, উপরে নিয়ে আসতে হবে, যাতে এই ব্লু, এটা মানে কি সিলেক্ট হয়ে আছে, কাকে আমি আই ট্যাগতে চাচ্ছি, যে পাশে যে সেটিংস আইকন আছে। এই অবস্থায় হয় ইন্টার দেন, অথবা মাউস নিয়ে এসে ক্লিক করেন, আই ট্যাগটা চলে আসলো। এই আই ট্যাগের মধ্যে আমি যেন কি লিখেছিলাম, ধানমন্ডি, তাই না? তো এইটা হচ্ছে একটা শর্টকাট, যাতে আপনি এইচটিএমএল ট্যাগ তাড়াতাড়ি লিখতে পারেন। জাস্ট ট্যাগের নাম লিখবেন। অনেক স্টুডেন্ট দেখি কি শুরুতে আপনার আর কি এভাবে করে, মানে যেমন ইউ ট্যাগ আছে, সে কষ্ট করে স্মলার দেন সাইন লিখে, ইউ লিখে, মানে টোটালটা টাইপ করে। দরকার নেই, আপনি শুধু ইউ ট্যাগ, তাহলে শুধু ইউ লেখেন। এই যে দেখেন বৃহস্পতি সুন্দর মতো সাজেস্ট করেছে, ইন্টার দিয়ে দেন। ইউ ট্যাগের যে ডাবল পার্ট, একটা শুরু একটা শেষ, এগুলা চলে এসছে। তো এইগুলা বাদ, প্রপার ওয়েতে কাজ করার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে এই যে এই কোডটা নিয়ে আসবেন। দেখেন একটা ডক টাইপ, একটা এইচটিএমএল ট্যাগ শুরু, এইচটিএমএল ট্যাগ শেষ, এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট ট্যাগ, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। ওয়েবসাইটের যত ইনভিজিবল পার্ট সব হচ্ছে হেডের মধ্যে থাকবে, যত ভিজিবল পার্ট সব হচ্ছে বডির মধ্যে থাকবে। হেডের মধ্যে আবার দেখেন মেটা নামের ট্যাগ আছে, মেটা নামের ট্যাগ ভুলে যান, এটা আমাদের কাজ না, এটা যারা এসইও করে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মার্কেটিং করে, ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো ওদের জন্য মেটা ট্যাগটা খুবই লাগে। আমাদের এখানে মেটা ট্যাগের কি করতেছে, জাস্ট কিন্তু ওয়েবসাইট সম্পর্কে বলতেছে মেটা ট্যাগ, যে আমি কি টাইপের ক্যারেক্টার সেট ব্যবহার করেছি, আমার ওয়েবসাইটটা কোন টাইপের ডিভাইস, এখানে ডিভাইস উইথ অনুযায়ী কাজ করতেছে। দেখছেন, কন্টেন্ট কি উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, মানে আমার ওয়েবসাইটের উইথ কত, যেই ডিভাইসে খুলবে সেই ডিভাইসের উইথ। তাহলে এইটা কি, আমার ওয়েবসাইটে কোনো চেঞ্জ হবে এতে? ওয়েবসাইটে কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা লাভ কি? আমি ডিক্লেয়ার করতেছি আমার ওয়েবসাইটটি এই ধরনের। এই ডিক্লেয়ার করলে লাভ কি? ওই যে সার্চ ইঞ্জিন যেমন গুগল, আবার কি আছে ইয়াহু, বিং, ওরা এসে আপনার কোডিং দেখার আগে এই মেটা ট্যাগ গুলা দেখবে, যে এখানে আপনি ওয়েবসাইট সম্পর্কে কি কি বলে রেখেছেন, ওরা এই জিনিসগুলা পড়বে। তো বুঝলাম মেটা ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ, দেখেন শুরু আছে কিন্তু শেষ নাই। এই যে আরেকটা মেটা ট্যাগ, শুরু আছে শেষ নাই। কিন্তু টাইটেল ট্যাগ এটা কিন্তু পেয়ার ট্যাগ বা জোড়া ট্যাগ, এই যে একটা শুরু আছে, একটা শেষ আছে, যে শেষ।
ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ হয়েছে, কিন্তু মেটা ট্যাগের এরকম কিছু আছে যে আমি আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে মেটা শেষ করলাম, আরে হেডটা নষ্ট করে দিলাম দূর। এটা এই যে এরকম যে করলাম, এটা ভুল হয়ে গেল, তাই না? মেটাটা সিঙ্গেল ট্যাগ, এরকম হবে না। তো এটা আমি এখান থেকে কেটে দিলাম, হেডটা নষ্ট হয়ে গেছে, আমি পুরাটাই নষ্ট করে দিই। আমি আপনাদের টাইপ করে বুঝাই। এই কোডটা ডক টাইপ HTML পুরো টোটাল জিনিসটা মানে ডিফল্ট কোডিংটা টাইপ করে বুঝাচ্ছি যাতে আপনাদের মনে থাকে, হ্যাঁ। কিন্তু বলে রাখি এই যে শর্টকাট আছে, দিলে চলে আসে, বুঝার জন্য করছি। প্রথমে এই যে স্মলার দেন দেন, একটা আশ্চর্যবোধক চিহ্ন দেন, তারপর লিখেন ডক টাইপ HTML। এটা কোনো HTML ট্যাগ না, কারণ HTML ট্যাগের মধ্যে আশ্চর্যবোধক চিহ্ন থাকে না। এইটা একটা ডিক্লারেশন বা ঘোষণা করতেছি। কি ঘোষণা করতেছি? আমার যে এটা একটা ডকুমেন্ট, এটা ইন্ডেক্স ডট HTML কে, এটা এক ধরনের ডকুমেন্ট। এই ডকুমেন্টের টাইপটা হচ্ছে HTML, মানে এটার ভিতরে HTML কোড থাকবে। এরপর একটা রুট এলিমেন্ট থাকবে যেটার নাম হচ্ছে HTML। HTML, হ্যাঁ। HTML এর যে পেয়ারটা, এটা হচ্ছে একটা শুরু থাকবে, একটা শেষ থাকবে। এবং আমার মূল ওয়েবসাইট পুরাটাই থাকবে হচ্ছে এই HTML ট্যাগের ভেতরে। দেন এই HTML ট্যাগের ভিতরে দুইটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে, একটা হচ্ছে হেড, HEAD, হেড। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে, সেটা হচ্ছে বডি, BODY, বডি। আমার ওয়েবসাইটে যত ইনভিজিবল ইম্পর্টেন্ট পার্ট গুলো আছে সব থাকবে এই হেডের মধ্যে, আর যত ভিজিবল ইম্পর্টেন্ট পার্ট আছে, সে মানে ওয়েবসাইটে যেগুলো দেখা যাবে, সেগুলো থাকবে বডি ট্যাগের মধ্যে। ঠিক আছে? তো হেড ট্যাগের মধ্যে একটা ইম্পর্টেন্ট ট্যাগ যেটা ওয়েবসাইটে দেখা যায় না, সেটা হচ্ছে গিয়ে কি মেটা। এটা আমি ডিক্লেয়ার করতেছি কি আমার ওয়েবসাইটটা কিরকম। মেটার মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছে, হ্যাঁ। অ্যাট্রিবিউটটা আমরা এখনো শিখি নাই। অ্যাট্রিবিউটটা সোজা জিনিস। অ্যাট্রিবিউটটা হচ্ছে ট্যাগের মধ্যে আলাদা বৈশিষ্ট্য অ্যাড করা। উদাহরণস্বরূপ, আপনি একটা এলিমেন্টের নির্দিষ্ট উইথ দিতে চাচ্ছেন, WIDTH, উইথ মানে কতখানি চওড়া হবে, তাহলে উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা আপনি ইউজ করে দিতে পারেন। যেমন এখানে ইউজ করছে হচ্ছে গিয়ে মেটা ট্যাগের মধ্যে চার সেট। চার সেট একটা কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লিখার নিয়মটা হচ্ছে ওর ট্যাগের নামের পাশে বসবে, অ্যাট্রিবিউটের নাম লিখবেন, তারপর একটা সমান সমান সাইন দিবেন, তারপর ইনভার্টেড কমার ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু লিখবেন। যেমন এখানে UTF, একটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট, UTF-8, এটা দিয়ে দিলাম। হেডের ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ থাকে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে ওয়েবসাইটের দেখাই, রিয়েল দেখাই। এই যে উপরে দেখেন কি লেখা আছে, কোডম্যান বিডি, বেস্ট ফ্রিল্যান্সিং। এই যে এটা হচ্ছে টাইটেল। এই যে লিঙ্কডইনে 10টা টপ জব পোস্ট ফর ইউ, কি কি যেন লিখেছে। এই যে ফেসবুকে দেখেন, এখানে কি লিখেছে, একটা ব্র্যাকেট দিয়েছে, ব্র্যাকেটের পর ওয়ান লিখেছে, মেসেঞ্জার, ফেসবুক, হ্যাঁ। তো এইটা হচ্ছে টাইটেল। তো আমি এখানে টাইটেল লিখে দিলাম, মনে করেন Day 2। আর এই যে বডির ভিতরে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, যখনই আমরা একটা প্রথম কোনো প্রোগ্রাম রান করি তখন এই শব্দটা লিখি, এই সেন্টেন্সটা লিখি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হচ্ছে ডিফল্ট কোডিং, বেসিক কোডিং। এখন যদি আমি এটা গো লাইভে যাই, যেটা চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। আর এই যে কষ্ট করে ডোক টাইপ, এত কিছু টাইপ করা লাগে না। যেমন HTML এর ভিতরেও আবার অনেক একটা অ্যাট্রিবিউট ইউজ করেছে, ল্যাঙ্গুয়েজ, আমরা কি ইংলিশ ব্যবহার করছি, ইএন। ওয়েবসাইটে চেঞ্জ হয়েছে, তেমন চেঞ্জ হয়নি, তাই না? তো এই যে ডিফল্ট কোডিং গুলা, এটাই আপনি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিয়ে দিলেন। আমি একটা মেটা ট্যাগ ইউজ করেছিলাম, এখানে দেখেন দুইটা মেটা ট্যাগ ইউজ করেছে। এই ওয়েবসাইটটা যদি এসইও করা যায় তাহলে দেখবেন দুইটা না 10টা 20টা মেটা ট্যাগ ইউজ করা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ওটা যারা এসইও করেছে তারা করবে। টাইটেলের ভিতরে আমার টাইটেল হচ্ছে আজকে Day 2, এবং এই বডির ভিতরে আমি কি লিখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখেছিলাম। এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসেছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি সেকেন্ড পার্টটা কি HTML ট্যাগ দেখছি, কমন এলিমেন্ট, কমন এলিমেন্ট কিছু দেখি, হ্যাঁ। ট্যাগ লেখার নিয়মটা দেখলাম, ডিফল্ট যে এইগুলো তো নিতেই হবে একদম কমন।
এটা দেখলাম। আরো কিছু কমন জিনিস আছে যেগুলো সচরাচর খুব বেশি ইউজ হয়, সেগুলো একটু দেখি। যেমন হেডিং দেখানোর জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে H1 ট্যাগ। H1 ট্যাগের মধ্যে লিখে দিলাম দিস ইজ হেডিং 1, লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আউটপুটে আসলাম, যদি দেখি এখানে, এই যে এখানে কি লেখা এসেছে, দিস ইজ হেডিং 1, অনেক বড় করে এসেছে, তাই না? কারণ এটা H1 ট্যাগের মধ্যে লেখা। এবার একটা শর্টকাট দেখে, আমি H2 লিখতে চাচ্ছি, হ্যাঁ, কিন্তু এই লাইনের মতো হুবহু সেম। শর্টকাটটা হচ্ছে এই লাইনটা আমি ডুপ্লিকেট করব, বা এই লাইনটার হুবহু আর একটা কপি তৈরি করব। তাহলে এই লাইন বরাবর যে কোনো জায়গায় কার্সর রাখবেন এই লাইনে, তারপর আপনি প্রেস করবেন অল্টার শিফট ডাউন অ্যারো। দেখেন H2 ট্যাগ চলে আসছে। আচ্ছা, এখানে আমি H2 ট্যাগ লিখবো। ওকে, তার আগে একটা জিনিস আপনাদের বোঝাতে চাচ্ছি, হ্যাঁ। একটা জিনিস খেয়াল করেন, এই যে হেড ট্যাগের মধ্যে একটা ট্যাগ আছে, যেই ট্যাগটা হচ্ছে মেটা। হেড ট্যাগের মধ্যে ট্যাগের নাম হচ্ছে মেটা। মেটা ট্যাগটা সিঙ্গেল ট্যাগ, কিন্তু মেটা ট্যাগটা কি, মেটা ট্যাগের প্যারেন্ট বা অভিভাবক কে, হেড ট্যাগ। প্যারেন্ট কেন বলছি, কারণ মেটা ট্যাগের শুরু বা শেষ হোয়াট এভার ইট ইজ, পুরাটাই আছে কার মধ্যে, হেড ট্যাগের মধ্যে। এই যে হেড ট্যাগ 3 নাম্বার লাইনে শুরু হয়েছে, হেড ট্যাগ 7 নাম্বার লাইনে আমার এখানে শেষ হয়েছে। মেটা ট্যাগটা সিঙ্গেল ট্যাগ, ও 4 নাম্বার লাইনে আছে। তার মানে 4 নাম্বার লাইনটা তো 3 নাম্বার 7 নাম্বারের মধ্যে আছে। তাহলে হেড ট্যাগ হচ্ছে প্যারেন্ট, মেটা ট্যাগ এখানে চাইল্ড। যখনই আপনি HTML এ প্যারেন্ট চাইল্ড লিখবেন, তখন জিনিসটাকে একটু সরিয়ে লিখবেন। লাইন বরাবর লিখলে লিখতে পারেন, ভুল হবে না। যে লাইন বরাবর লিখলে লিখতে পারেন, ভুল হবে না। কিন্তু প্রথমত যখনই কোথাও জব করতে যাবেন, যদি তারা দেখে আপনি স্টাইলে কোডিং লেখেন, তাহলে তারা খুব সহজেই বুঝে ফেলবে আপনি একজন আনারি কোডার, নতুন ওয়েব ডেভেলপার। হ্যাঁ, এইভাবে প্রফেশনালরা লিখে না। আমি দেখে বুঝতে পারতেছি না কোনটা চাইল্ড কোনটা প্যারেন্ট, কোন ট্যাগ কই শুরু হয়েছে শেষ হয়েছে। এই যে হেড ট্যাগ আগে গ্যাপ ছিল, বোঝা যাচ্ছিল। তো যেটা করবেন, প্যারেন্টের ভিতরে যখন চাইল্ড গুলা থাকবে, যে টাইটেল ট্যাগ সহ, ও একটু সরে থাকবে, যে ট্যাব দিলে সরে যায়, অটোমেটিকই সরে যায়। অনেকে কেটে আবার নতুন যারা তারা নিয়ে আসে, দরকার নেই। এই যে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, H1 ট্যাগ বডি ট্যাগের চাইল্ড তো, তাই না? তাহলে একটু সরে থাকবে। এই যে সরে আছে, ঠিক আছে, সরে আছে। তাহলে এইভাবে হচ্ছে কি আপনার কি বলে, ডুপ্লিকেট হয়ে গেল। আর এই যে H1, আমরা কিন্তু গত ক্লাসে একটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট বলে এক্সটেনশন ইউজ করেছি, অটো রিনেম ট্যাগ। এই দেখেন, আমি যে কেটে H1 এর জায়গায় H2 লিখে দিলাম, তাহলে কিন্তু এই যে শেষেরটাও অটোমেটিক ট্যাগের অংশ চেঞ্জ হয়ে গেছে, খালি আমার মাঝখানে এটাকে 2 করে দেওয়া লাগছে। তাহলে দিস ইজ হেডিং 2, রিলোড দিলাম, এই যে দিস ইজ হেডিং 2 চলে আসছে। এবং খেয়াল করে দেখতে পারলাম কি, এটা একটু H1 এর থেকে কি ছোট। আচ্ছা, আবার দেখেন এটা ডুপ্লিকেট করলাম। এবার একটা আরেকটা শর্টকাট দেখাই, ডুপ্লিকেটটা অল্টার শিফট ডাউন অ্যারো দিয়ে করেছি। দেখেন আমি 3টা 2 একসাথে চেঞ্জ করব, কিন্তু দেখেন আমি যদি কার্সর এখানে রাখি, কার্সর এখানে লাফাচ্ছে। আবার এই 2 এর পরে কার্সর যদি রাখি, কার্সরটা এখানে চলে আসছে, আবার এখানে নাই। আমার টার্গেট হচ্ছে এই 3 জায়গায় আমি কার্সরটা নিব। 3 জায়গায় কিভাবে কার্সর নিব, এই যে H2 এর 2 এর পরে কার্সরটা লাফাচ্ছে, এবার অল্টারেটিভ দিলাম, এই 2 এর পরে আবার ক্লিক করলাম, অল্টারে এখানে লাফাচ্ছে, হ্যাঁ। এই 2 এর পরে আবার ক্লিক করলাম, এখানে চলে আসছে, হ্যাঁ। দিয়ে আমি এটা হচ্ছে গিয়ে কেটে H3 করে দিলাম। বুঝছেন, 3টা একসাথে H3 হয়ে গেছে। দেন আমি আবার ডুপ্লিকেট করলাম, এই যে আবার অল্টারেটিভ দিলাম, আবার অল্টারেটিভ ধরে 3 এর পরে এইখানে পরে 3 জায়গায় একসাথে কাটলাম, কাটলাম 3 জায়গায় একসাথে কেটে গেছে। 4 লিখলাম, 3 জায়গায় একসাথে 4 হয়ে গেছে। এই যে এই বক্সটা আমার দরকার নাই, কিবোর্ডের এস্কেপে দিলাম, বক্সটা চলে গেছে। আবার হচ্ছে গিয়ে আপনাদের ইয়াটা চলে আসছে, ডুপ্লিকেট করলাম, H5 করে দিই আমি। হ্যাঁ, 2টা হয়ে গেছে। H5 H6 করে দিই, হ্যাঁ। আরে জিনিস মনে রেখেন, H6 এর পরে আর নাই। আর যদি আমি আউটপুটে আসি, দেখেন H6 একদম ছোট হয়ে গিয়েছে। ওকে,
তাহলে আমরা H1 থেকে H6 কতগুলা কমন ট্যাগ এটা শিখলাম, এবং দেখেন বি ট্যাগ, আই ট্যাগ এগুলা কিন্তু পাশাপাশি আসছে, কিন্তু এই যে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ এগুলা কিন্তু পাশাপাশি আসেনি, এগুলা হচ্ছে নিচে নিচে আসছে, কারণ এগুলাকে বলা হয় ব্লক এলিমেন্ট, BLOCK, ব্লক এলিমেন্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আমরা কতগুলা হেডিং দেখলাম, এরপর আরো কিছু কমন জিনিস দেখি, যেমন পি, পি কে বলা হয় প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে কি আপনি হচ্ছে টেক্সট নিতে চাচ্ছেন, হ্যাঁ, মনে করেন আপনি 30 ওয়ার্ডের টেক্সট লিখবেন, তাহলে এই যে লরেম লিখে আপনার 30 ওয়ার্ড লাগবে 30, 300 ওয়ার্ড লাগবে 300, অথবা আপনার 59 ওয়ার্ড লাগবে 59 লিখেন, 60 হলে 60 লিখেন, মানে টোটাল যত ওয়ার্ড লাগবে এইভাবে লিখবেন, লরেম লিখে ওয়ার্ড লিখে ইন্টার দিবেন, দেখেন একটা প্যারাগ্রাফ চলে আসবে। চলে আসছে না প্যারাগ্রাফ? এটা কেন ইউজ করবো? এটা কিন্তু ডেমোর জন্য ইউজ করবো, রিয়েল লাইফে মানে ওয়েবসাইটে এটা পাবলিশ করব না। এটা কোন সিচুয়েশনে রিয়েল লাইফে ইউজ হয় বলি, আর্টিকেল রাইটার আলাদা জব, হ্যাঁ, আর্টিকেল রাইটিং করা ওটা আমার কাজ না, আমি আর্টিকেল লিখতে পারি না, আর্টিকেল লেখার জন্য একটা কোম্পানিতে আলাদা লোক নিয়োগ করা থাকে, অথবা আজকাল লোকজন চ্যাট জিপিটি ইউজ করে, হোয়াট এভার ইট ইজ, ওইখান থেকে আর্টিকেল আনে নেই, এখনো আসেনি আপনার হাতে। তো আপনি তো কাজ আটকে রাখতে পারেন না, কাজ তো আগায় নিতে হবে। আপাতত আপনি জানেন যে এখানে 300 ওয়ার্ডের একটা আর্টিকেল বসবে, তো আপনি কি করবেন, এই লরেম দিয়ে 300 লিখে ওই জায়গাটা ফিল আপ করে রাখলেন। পরবর্তীতে যখন আর্টিকেল রাইটার আপনাকে আর্টিকেলটা দিবে, তখন আপনি লরেমের জায়গায় ওই আর্টিকেলটা পেস্ট করে দিবেন, বা কপি পেস্ট করে দিলেন আর কি, তখন এটা কাজ করবে। তো এটা গেল একটা কথা। তখন হচ্ছে কি আমার আউটপুট গেল কোথায়, এই দেখেন প্যারাগ্রাফ চলে আসছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, যারা নতুন ভিএস কোড ইনস্টল করবেন তারা দেখবেন এই প্যারাগ্রাফ, এই যে দেখেন আমার 16 নম্বর লাইনটা কত বড়, কারণ হচ্ছে আমার লাইন শেষ নিচে চলে আসছে শব্দগুলা, যাতে আমার ডানে বায়ে যাওয়া না লাগে। তো যারা নতুন ভিএস কোড ইনস্টল করবেন তারা দেখবেন যে এরকম ডানে বায়ে যাওয়া লাগে, এরকম থাকে তাদের জিনিসটা এক লাইনে। হ্যাঁ, তো আমার জিনিসটা দেখেন ডানে বায়ে, ডানে বাই ডিফল্ট এরকম থাকে। এটা আমি কিভাবে করেছি দেখবেন, হচ্ছে ভিউতে গিয়ে একটা অপশন আছে ওয়ার্ড র্যাপ, অথবা এই যে শর্টকাট আমি যেটা ইউজ করেছিলাম কি, অল্টার প্লাস জেড দিলে জিনিসটা র্যাপ হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিট বাকি আছে এই মিটিংটা শেষ হওয়ার। আহ এই মিটিংটার পরে হচ্ছে জুমের এটা আমার ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, আমার এটা এখনো প্রিমিয়াম করা হয়নি, আমি করে নিব নিজের মধ্যে, সমস্যা নেই। আমি আপনাদেরকে আবার একটা ব্রেক দিচ্ছি 10 মিনিটের, 10 মিনিট পরে আমি আবার লিঙ্ক দেবো। হ্যাঁ, আপনারা সবাই ওই লিঙ্কে জয়েন করে আবার পরবর্তী ক্লাসটা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? তো 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি, আপনারা 10 মিনিট পরে আবার আমার ক্লাসে জয়েন করবেন। বুঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে এমনি এইটুকু কোড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে যা করেছি? না, বুঝতে পারছি। স্যার, বুঝতে, আচ্ছা, অনেকে চলে আসছে, অনেকে আসবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। তাহলে আমরা আবার সেকেন্ড পার্ট শুরু করে দিই। আহ ওকে, যেটা করতে চাচ্ছি আমরা পরবর্তী পার্ট দেখি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে বলেন? স্যার ওই মেটা ট্যাগটা একটু যদি আবার বলতেন, UTF-8 যেটা লিখছেন, এটা একটু একটু বললেন স্যার। আচ্ছা, মেটাটা একটা ইউজ হয় হচ্ছে মূলত এসইও এর ক্ষেত্রে, এটা একটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ মানে হচ্ছে এটা শুরু আছে শেষ নাই, যেমন H1 ট্যাগের শুরু আছে শেষ আছে, H2 ট্যাগের শুরু আছে শেষ আছে, কিন্তু মেটা ট্যাগটা এখানে শুরু এখানে শেষ। এই চার্টসের যেটা, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, বা এই যে এখানে দেখেন নেম লেখা আছে, ভিউ কোড, এগুলাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, ট্যাগের একটা আলাদা বৈশিষ্ট্য অ্যাড করতেছে। হ্যাঁ, এই কে যেন কথা বলে, ওকে। তো আপনার হচ্ছে কি বলে, এই চার সেটটা হচ্ছে এরকম একটা অ্যাট্রিবিউট। চার সেটের ফুল ফর্ম মানে হচ্ছে ক্যারেক্টার সেট। হ্যাঁ, সে দুইটা শব্দ এখানে, ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট, বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেট আছে,
আমি যে এতদিন ধরে ওয়েব ডেভেলপমেন্ট করি, আমি আসলে এর বাইরে কিছু ইউজই করি না UTF-8। এর একটা ইউনিভার্সাল ক্যারেক্টার সেট আছে। এই ক্যারেক্টার সেটের মধ্যে বাংলাও আছে, ইংলিশও আছে। এর জন্য আমার আর অন্য কিছু ইউজ করার লাগে নাই। ভিন্ন টাইপের ক্যারেক্টার সেট আছে, চাইলে ইউজ করা যাইতে পারে, কিন্তু এটা ইউনিভার্সাল, তো এটা হলেই হয়ে যায়। এবং সবচেয়ে প্রচুর বেশি ইউজ হয় ক্যারেক্টার সেট কি, অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ক্যারেক্টার সেট। যেমন হচ্ছে যে ABCD, ক খ গ ঘ, তারপর আরবি ভাষার যে ক্যারেক্টার বা অক্ষর আছে, অনেকগুলো মিলে সেট, কি অনেকগুলো মিলে একটা সেট বলে না, ওটাই হচ্ছে সেট। তো ক্যারেক্টার সেট UTF-8 ছাড়া আর কি কি ইউজ করতে পারি? আসেন AI কে জিজ্ঞেস করি, সমস্যা নেই। এখানে আছে কি, ইউ.কম এ যাই। এখানে আমরা কোনটা ইউজ করি? অনেকগুলাই আছে। আচ্ছা, ডিপসিক ইউজ করি, যান ডিপসিক ইউজ করি। ইউজ করে বলি হচ্ছে গিয়ে আহ, here is the UTF-8। আচ্ছা, দেখি ও আগে ডিসক্রাইব করুক, আমি দেখি ও কি বলছে। The accused used to specify character encoding for the document UTF-8। এটা ফুল ফর্ম কি লিখছে? ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8 বিট। আচ্ছা, এই ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটা হচ্ছে পুরো ক্যারেক্টার নেম। আচ্ছা, ডিসক্রাইব করেছে ওয়াইডলি ইউজড, মানে সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ খুবই বেশি ইউজ হয় ক্যারেক্টার সেট এনকোডিং ক্যান অলমোস্ট অল ক্যারেক্টার। এই ইউটিউবের এইটার মধ্যে সব ক্যারেক্টার চলে আসে, বুঝছেন, ফ্রম ইউনিকোড। এই এই ইউটিউব এটার বাইরে কিছু ইউজ করতে বলছে, বলে নাই। আমি এখানে জিজ্ঞেস করি হোয়াট এলস উই ক্যান ইউজ ইনস্টেড অফ UTF-8। আমরা UTF-8 ছাড়া আর কি ব্যবহার করতে পারি? UTF-16 ব্যবহার করতে পারি, UTF-32। আচ্ছা, 16, 32 এগুলো হচ্ছে বিট, 8টাই বেশি ইউজ হয়, হ্যাঁ। এই যে একটা ক্যারেক্টার সেট দিচ্ছে, এটা কিসের? ল্যাটিন ওয়ান। এ সিঙ্গেল বাইট এনকোডিং কভার মোস্ট ওয়েস্টার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। আর আপনি যদি এমন একটা ওয়েবসাইট বানান যেটার ভিতরে ইংলিশ বাংলা নাই, ম্যাক্সিমাম কি ওয়েস্টার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ গুলো আছে, তখন আপনার চাইলে এই ক্যারেক্টার সেট UTF-8 এর জায়গায় দিতে পারেন। এরকম বিভিন্ন ক্যারেক্টার সেট আছে, কিন্তু আপনি যদি UTF-8 দেন, এইটাই অলমোস্ট সবকিছু কভার করে ফেলে, হ্যাঁ। তা এর বাইরে অন্য কিছু দেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে একটা মেটা ট্যাগ, যেটা ক্যারেক্টার সেট UTF-8। এরপরে দেখেন আরেকটা মেটা ট্যাগ আছে, এইটা সোজা, এটা বুঝাইতে পারবো। এটা নেম দিয়ে দিয়েছে একটা, এই মেটা ট্যাগের নাম কি? ভিউ পোর্ট। ভিউ পোর্টের কাজ কি? আপনি কোন ডিভাইস দিয়ে জিনিসটা ভিউ করছেন, মোবাইলে আছেন না ল্যাপটপে আছেন না ডেস্কটপে আছেন। এখানে কন্টেন্টের ভিতরে কি লিখেছে যে উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1 0। আচ্ছা, এই শব্দটার মানে একদম ইজি, যে আপনার এই উইথটা কত, আপনি যে মোবাইলে থাকেন তাহলে মোবাইলের উইথ, যদি ল্যাপটপে থাকেন তাহলে ল্যাপটপের উইথ, এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের উইথ। এতে কিন্তু এই যে মেটা ট্যাগের ভিতরে আরেকটা কি বলেছি, এই যে মেটা ট্যাগ থাকুক আর না থাকুক, আপনার ওয়েবসাইটের কোনো কিছু যায় আসে না। আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন মেটা ট্যাগ ছাড়া। কিন্তু আপনি বিপদে পড়বেন কখন গিয়ে? যখন আপনি মেটা ট্যাগ ছাড়া জিনিসটাকে মার্কেটে নিয়ে আসবেন বা রিয়েল লাইফে নিয়ে আসবেন, তখন কি হবে? তখন গুগল আপনার ওয়েবসাইট ঠিক মতো বুঝতে পারবে না, তখন গুগলে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পাবে না। গুগলের মতো আরো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে, বিং আছে, ইয়াহু আছে, তারাও আপনার ওয়েবসাইটটা ভালো মতো করতে পারবে না। যখন পড়তে পারবে না, তখন হচ্ছে কি মেটা ট্যাগটা না থাকার কারণে তখন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং হবে না,
আপনি যে খরচ করলেন ওয়েবসাইট একটা তৈরি করতে, তো কিছু খরচ হয় তাই না? পুরা খরচটা হচ্ছে পানিতে ফেলে দিচ্ছেন, মানে টাকাটা পানিতে ফেলে দিয়েছেন। তো এর জন্য হচ্ছে অবশ্যই আপনার ওয়েবসাইট তৈরি করার সাথে সাথে এটা এসইও করা লাগে। হ্যাঁ, সোজা বাংলায় ডিজিটাল মার্কেটিং একটা পার্ট এসইও, যাতে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এ চলে আসে। ওকে, তো এই মেটা ট্যাগটা যদি বুঝেন ভালো, আমি বোঝানোর চেষ্টা করলাম, না বুঝলে সমস্যা নেই, কারণ এজ এ ডেভেলপার এখানে আপনার কাজ নেই। হ্যাঁ, এটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট এসইও নিয়ে কাজ করে, তাদের কাজ এখানে। হ্যাঁ, তো আমি এই দুইটা যে ডিফল্ট ভাবে দিয়ে দিয়েছে, এটা দুইটা বোঝানোর চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, একটা হচ্ছে ক্যারেক্টার কি ব্যবহার করছেন এটা দিচ্ছেন, আরেকটা হচ্ছে গিয়ে আপনি কোন ডিভাইসের জন্য ওয়েবসাইটটা বানাচ্ছেন সেটা দিচ্ছেন। এটা থাকলেও আপনার কোডের চেঞ্জ হবে না, না থাকলেও কোডের চেঞ্জ হবে না। থাকলে হচ্ছে গিয়ে হ্যাঁ, আপনার ওই সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটা সম্পর্কে ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা, তো আমি এই যে যেখানে ছিলাম আপনাদের এখানে দেখলাম যে আরো কিছু কমন এলিমেন্ট দেখায়, যেগুলা না দেখলেই না। যেমন একটু আগে কি দেখেছিলাম, বি ট্যাগ দেখেছিলাম। বি ট্যাগ কি বোল্ড টেক্সট হয় তাই না? বাংলাদেশ লিখে দিলাম, এই বি এস এইচ বিএনজি এলওজি বাংলাদেশ। আইতে কি ট্যাগ হয়? আইতে হচ্ছে ইটালিক, এটা মনে করেন ইন্ডিয়া লিখে দিলাম গাদ্দারা। ইউতে কি লিখে দিলাম? ইউতে হচ্ছে কি লিখে দিলাম আন্ডারলাইন। আচ্ছা, তাহলে হচ্ছে বিতে বাংলাদেশ, আইতে হচ্ছে ইন্ডিয়া, আর ইউতে আন্ডারলাইন কেন লিখলাম? এখানে ইউএসএ লিখে দিই, মানে হেভি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিচে কি বলে, নিচে আন্ডারলাইন চলে আসবে ইউএসএ যদি দিয়ে দিই। যদি আমি এটা একটা লাইভ সার্ভারে ওপেন রাখছি না, হ্যাঁ, ডে টু এ এখানে দেখেন এগুলো কিন্তু ইনলাইন এলিমেন্ট। বাংলাদেশ বোল্ড হয়ে আসছে, ইন্ডিয়া কি একটু এই যে তারা মানে কি বাঁকা হয়ে আসছে, ইটালিক ফন্টে আসছে। ইউএসএ কি হয়ে আসছে? ইউএসএ নিচে হচ্ছে গিয়ে আন্ডারলাইন চলে আসছে তাই না? ইউএসএ নিচে। তারপর হচ্ছে গিয়ে আপনার কি হতে পারে, বিআইইউ লিখে দিলাম। এরকম আরো কিছু কমন ট্যাগ যেগুলো না দেখলে না। আপনি চাইলে ব্রেক দিলে একটা লাইন ব্রেক হয়, যেমন বাংলাদেশের পরে আপনি একটা লাইন গ্যাপ দিতে চাচ্ছেন, তাহলে আপনি ব্রেক ট্যাগটা দিয়ে দেন। তাহলে দেখেন এই যে বাংলাদেশের পরে ইন্ডিয়াটা নিচের লাইনে চলে আসছে। ইন্ডিয়ার পরে আপনি ইউএসএ পাশাপাশি রাখতে চাচ্ছেন না, নিচে রাখতে চাচ্ছেন, তাহলে যে ব্রেক ট্যাগটা দিয়ে দেন। ব্রেক ট্যাগটা আবার খেয়াল করে দেখেন, এটা শুরু আছে শেষ নাই, তার মানে এটা একটা সিঙ্গেল ট্যাগ। আই ট্যাগ বি ট্যাগ এগুলা কিন্তু শুরু আছে শেষ আছে, এগুলাকে পেয়ার ট্যাগ বা জোড়া ট্যাগ বলে। এই যে বি আর ট্যাগ বা ব্রেক ট্যাগ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা ওখানে শুরু এখানে শেষ। আবার আপনি চাইলে কিন্তু এখানে দুইটা বিয়ার ট্যাগ ইউজ করতে পারেন, তাহলে কি হবে, ডাবল গ্যাপ হয়ে যাবে। দেখেন ইন্ডিয়ার পরে একটা গ্যাপ লাইন, তারপরে ইউএসএ চলে আসছে। হ্যাঁ, আবার আপনি চাইলে তিনটা একসাথেও দিয়ে দিতে পারেন, মনে করেন বি ট্যাগ দিলেন, বি ট্যাগ এর মধ্যে আই ট্যাগ দিলেন, আই ট্যাগ এর মধ্যে ইউ ট্যাগ দিলেন, দিয়ে বললেন এখানে রাশিয়া। আশা করি বানান ঠিক আছে নাকি ডাবল এস একটা হইলি হয়। আচ্ছা, ঠিক আছে ভাই, একটাই আছে। একটা এস। রাশিয়াটা দেখেন ইউএস এর পাশে চলে আসছে তাই না? এবং এখানে বোল্ড ইটালিক আন্ডারলাইন সব একসাথে চলে আসছে। আচ্ছা, তাহলে যদি গ্যাপটা চান তাহলে কি করে দেবেন, এখানে ইনলাইন এলিমেন্ট যেহেতু ব্রেক ট্যাগ দিয়ে দেবেন। আর যদি ব্লক এলিমেন্ট হয় যেমন পি ট্যাগ, পি ট্যাগের পরের অন্য এলিমেন্ট গুলো কিন্তু পরের লাইনে আসবে, এক লাইনে আসবে না। হেডিং ট্যাগ গুলো এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, এগুলো একটা লাইন দখল করে রাখে, ওই লাইনে অন্য কোনো এলিমেন্ট আসতে পারে না। আর এই যে বি ট্যাগ আই ট্যাগ ইউ ট্যাগ এগুলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এগুলা পাশাপাশি বসে, এগুলা লাইন বাদ দিতে চাইলে আপনার ব্রেক ট্যাগ ইউজ করা লাগবে। হ্যাঁ, আরেকটা আপনার সিঙ্গেল ট্যাগ দেখায়, যেমন হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর ট্যাগ মানে হরাইজন্টাল রুলার এই টাইপের কিছু। হ্যাঁ, হিউম্যান রিসোর্স না আবার। হ্যাঁ, ও হরাইজন্টাল রুলার এই টাইপের কিছু। দেখেন এই যে আপনার একটা লাইন চলে আসছে হরাইজন্টালি তাই না? আচ্ছা, তো এইচআর ট্যাগও দেখে দিলাম আমরা। এইচআর ট্যাগও একটা সিঙ্গেল ট্যাগ। এরপরে কি ট্যাগ আসতে পারে, এরপরে বেশি ইউজ হয় এগুলা ট্যাগ গুলা দেখে। হ্যাঁ, ট্যাগ টোটাল 120টার মতো আশেপাশে আছে, কিন্তু হচ্ছে গিয়ে আপনার যেগুলা সব লাগে না, বড় জোর 40-50টা লাগে। আমি যেগুলা বেশি ইউজ হয় সেগুলাই দেখাই দেবো। হ্যাঁ, যেমন হচ্ছে বাটন ট্যাগ। বাটন ট্যাগের মধ্যে এখানে লিখে দিলাম, মনে করেন রিড মোর, খুব বেশি ইউজ হয় বাটন ট্যাগটা। হ্যাঁ, দেখছেন এই যে রিড মোর লেখা আসছে তাই না?
আবার হচ্ছে কি একটা ট্যাগ খুব বেশি ইউজ হয়, এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ, এ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের আবার একটা অ্যাট্রিবিউট ছাড়া এর কোনো ভ্যালুই নেই, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এইচরেফ। তো আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখলাম হচ্ছে গো দেয়ার। গো দেয়ার লিখে এখানে আমি ধরুন লিখে দিলাম হচ্ছে গিয়ে আহ কোথায় যাবে। এই দেখেন এই যে অ্যাঙ্কর ট্যাগ গো দেয়ার, ক্লিক করতেছি, কোথাও যায়, কোথাও যায় না। আমি এই গো দেয়ার এই যে এইচরেফ অ্যাট্রিবিউট, তাই না, এ ট্যাগের পরে এই যে ট্যাগের নাম, অ্যাট্রিবিউট লেখার নিয়মটা একটু আবার বলি। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউট ট্যাগের যে দুইটা অংশ, প্রথম অংশে বসে, আর সিঙ্গেল অংশ তো একটাই অংশ হলে সেখানেই বসে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে প্রথমে ট্যাগের নামের পরে একটা খালি জায়গা থাকবে, যে ট্যাগের নামের পরে একটা খালি জায়গা থাকবে, স্পেস দিয়ে তারপরে অ্যাট্রিবিউটের নামটা লিখবেন। এখানে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এইচরেফ বা হাইপার টেক্সট রেফারেন্স। সমান সমান দিয়ে এই যে ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা হতে পারে, এর মধ্যে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউটের ভ্যালু তা থাকবে। যেমন এখানে দেখেন মেটা ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু কি দিয়েছে, এইট। আবার পরের মেটা ট্যাগের দেখেন নেম নামে একটা অ্যাট্রিবিউট দিয়েছে, ভ্যালু কি দিয়েছে, ভিউ পোর্ট। ভিউ পোর্ট মানে আমি কোন পোর্টের মাধ্যমে দেখতেছি। আর এখানে হচ্ছে কি আপনার দেখেন কন্টেন্ট নামে একটা অ্যাট্রিবিউট দিয়েছে, তার মানে একটা মেটা ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট দিয়েছে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম, ট্যাগের নাম, ট্যাবের শুরু অংশ থাকতে হবে, ট্যাগের নাম, তারপরে স্পেস দিয়ে অ্যাট্রিবিউটের নাম সমান সমান অ্যাট্রিবিউটের বলো। আবার যদি আরেকটা অ্যাট্রিবিউট দেন তাহলে স্পেস দিয়ে আবার সেই অ্যাট্রিবিউটের নাম সমান সমান চিহ্ন, তারপর হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এইভাবে হচ্ছে অ্যাট্রিবিউট লিখে। তাহলে এই যে অ্যাঙ্কর ট্যাগের ভেতরেও কি একটা অ্যাট্রিবিউট ইউজ করেছে, অ্যাট্রিবিউটের নাম কি, এইচরেফ বা হাইপারটেক্সট রেফারেন্স। এখানে আমি একটা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিই, মনে করেন https:// fb.com/abid.upwork। হ্যাঁ, এরকম কিছু মনে হয়। তাহলে এখন যখন আমি এই যে গো দেয়ার এখানে এসে ক্লিক করি, দেখেন আমার ফেসবুকে নিয়ে গেছে, দেখছেন, abid.upwork এখানে নিয়ে আসছি। আবার ব্যাকে দিলে আমার আগের পেজে চলে আসছে। তাহলে অ্যাঙ্কর ট্যাগের অনেকগুলা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ক্লিক করলে পার্টিকুলার ওয়েব পেজে নিয়ে যাবে। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট দেখাই, একটা তো এইচরেফ বা হাইপারটেক্সট রেফারেন্স, এটা মানে ক্লিক করলে কোথায় যাবে। দেন হচ্ছে গিয়ে আপনার এখানে যেটা করতে পারি, স্পেস দিয়ে আমি বললাম হচ্ছে গিয়ে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে TARGET, টার্গেট। তাহলে সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে দিলাম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা দিলাম। এই ভ্যালুটা যদি দেই টার্গেটের মধ্যে তাহলে আমার লাভটা কি হবে, বেনিফিটটা এই দেখেন। আগে যখন আমি গো দেয়ারে ক্লিক করতাম তখন আমার যেই ওয়েবসাইটে আছি বা যেই ট্যাবে আছি এই ট্যাবের মধ্যেই আমার পরের ফেসবুক পেজটা ওপেন হয়ে যেত। আর এখন যখন ক্লিক করব কি হবে আগেই বলে দিই, আমার এই ট্যাবটা অক্ষত থাকবে, ঠিকঠাক থাকবে। আমার এই ট্যাবটা এরকমই থাকবে, ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন করলে হয়ে আপনার হচ্ছে গিয়ে কি বলে, সেখানে হচ্ছে গিয়ে আমার এই সাইটটা দেখাবে। এখন আমি গো দেয়ারে ক্লিক করি, দেখেন এই যে লোডিং হচ্ছে, ফেসবুক আসছে। কিন্তু এই যে আগের ট্যাগটা দেখেন, ওই যে ডে 2, তার মানে এই ডে 2 আসলে আমার এখানে কি আসতেছে, আমার যে আগের ওয়েব পেজটা সেটা আসতেছে। তার মানে আমার পেজটাও ঠিকঠাক থাকলো, নতুন ট্যাবে আমি যে ওয়েবসাইটে ইউজারকে বা ব্যবহারকারীকে পাঠাতে চাচ্ছি সেই নতুন ট্যাবে জিনিসটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমি এক পেজ থেকে আরেক পেজে পাঠিয়ে দিতে পারি। আমি বাটনে ক্লিক করলে কাজ হয় না, তাহলে আমি এটা কাজ করতে পারি যে গো দেয়ার আছে না, এটা একটা বাটনের মধ্যে নিয়ে নিতে পারি। এর একটু খেয়াল করেন, গো দেয়ার কথাটা আমি কেটে দিলাম, দরকার হয় আমি ইন্টার দিয়ে জায়গা নেই, সমস্যা নেই। হ্যাঁ, ইন্টার দিয়ে জায়গা নিতে কোনো সমস্যা নেই। এই যে অ্যাঙ্কর ট্যাগ 24 নম্বর লাইনে শুরু, অ্যাঙ্কর ট্যাগ 26 নম্বর লাইনে শেষ। এর মধ্যে ওই যে বাটন ট্যাগ নিয়ে লিখে দিলাম কি রিড মোড, না রিড মোডের জায়গায় আমি কি লিখে দিলাম, গো দেয়ার, মানে সেখানে যাও। দেখেন একটা বাটন চলে আসছে গো দেয়ার, এবং এই বাটনে আগের রিড মোডে ক্লিক করলে কাজ হয় না, কিন্তু এই গো দেয়ার বাটনটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, এটা যদি আমি ক্লিক করি আমার এই যে ফেসবুকে নিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি বাটন ট্যাগটা ক্লিকেবল করে লিঙ্ক করে দিতে পারি যাতে অন্য ওয়েব পেজে চলে যায়। এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের একটা গুরুত্বপূর্ণ কাজ। আরো কাজ আছে, আস্তে আস্তে শিখবেন। আপাতত
এইটুকু দেখেন, হ্যাঁ, অ্যাঙ্করটা একটা চিনলেন, জিনিসগুলা চিনে রাখেন, কমন জিনিসগুলা চিনাচ্ছি কিন্তু, টার্গেট হ্যাঁ, জিনিসগুলা। ব্ল্যাঙ্কটা মানে কি? ব্ল্যাঙ্কটা হচ্ছে যাতে হচ্ছে আগে যাতে দেখবেন যে ক্লিক করলে আমার এই পেজটা নষ্ট হয়ে যেত, হ্যাঁ, এই পেজের মধ্যেই ফেসবুকটা লোড হইতো। এই আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা দেওয়ার কারণে কি হচ্ছে, ক্লিক করলে এই পেজটা কিন্তু আমার এই যে ফেসবুক লোড হচ্ছে ঠিকই, কিন্তু ওই যে দেখেন ওই যে আগের পেজটা কিন্তু থাকে যাচ্ছে, নষ্ট হচ্ছে না, তাই না? আর এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা আপনার জন্য আমি আবার তুলে দিচ্ছি এখানে, হ্যাঁ, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে যে সেভ দিলাম, এখন যদি আমি গো দেয়ারে দেই, তাহলে কিন্তু আমার এই যে পেজটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন ডে টুটা নাই, এখানে ফেসবুক চলে আসছে। এখন যদি হ্যাঁ, সে ডে টুটা যেতে চায়, কষ্ট করে আবার এই যে ব্যাকে গিয়ে এই ডে টুতে আসা হ্যাঁ, লাগতেছে। তো আচ্ছা, আমি চাচ্ছি না ইউজার আমার এই পেজ থেকে চলে যাক, হ্যাঁ, আমি তাকে আমার ফেসবুক পেজে পাঠাবো, নতুন ট্যাবে যাক, আমার পেজটাও থাকুক, নতুন ট্যাবে যাক। তখন আমি এই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা দিয়ে দিই। আচ্ছা, এই কোডের মানে হচ্ছে এইটা। কিছু কমন যেগুলো খুব বেশি ইউজ হয়, হ্যাঁ, আজকে ওগুলাই দেখায়। যেমন হচ্ছে ইমেজ নামে একটা ট্যাগ আছে, খুব বেশি ইউজ হয়। এটা একটা সিঙ্গেল ট্যাগ। এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, দুইটা অ্যাট্রিবিউটের দারুণ কাজ। একটা হচ্ছে ছবি সোর্স, মানে ছবিটা কোথায় আছে এটা দেখাই দিতে হবে। আর একটা হচ্ছে অল্টার, মানে ছবিটা যদি বাই চান্স না থাকে দেখায়, তাহলে কি দেখাবে, কি টেক্সট দেখাবে একটা, এই অল্টের মধ্যে থাকে, হ্যাঁ। অথবা আপনি এটা সোজা বাংলায়, এই ছবিটা কিসের ছবি, শাহরুখ খানের ছবি, নাকি সাকিব আল হাসানের ছবি, নাকি ইউনুসের ছবি, নাকি অন্য কোনো কারো ছবি, নাকি দেশের ছবি বা কোনো প্রাকৃতিক ছবি। তো সেইটা তো আর সোর্সের মধ্যে বলা যায় না, সোর্সের মধ্যে ফাইলের নামটা বলার আগে এই অল্টারের মধ্যে বলে দিতে হয় যে হ্যাঁ এই ছবিটা কিসের ছবি। এতে হচ্ছে দুইটা কাজ, বাই চান্স যদি ছবিটা না দেখা তাহলে এই অল্টারের টেক্সটটা ভেসে ওঠে। আর আরেকটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন, ওই যে গুগল বা হচ্ছে ইয়াহু, ও সহজে বুঝতে পারে এটা কিসের ছবি। কারণ বলে রাখি, গুগল, ইয়াহু, বিং, কোটি কোটি ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটে মানুষকে পাঠানো ওদের পক্ষে সম্ভব না, হ্যাঁ। তো ওরা কি করে, বট ইউজ করে অ্যাকচুয়ালি, বা প্রোগ্রাম ইউজ করে আপনার ওয়েবসাইটটা যাচাই বাছাই করার জন্য, বা আপনার ওয়েবসাইট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ওই গুগল বা সার্চ ইঞ্জিনের বট গুলা আসে। তারা কি করে, তারা এই মেটা ট্যাগ পড়ে। তারা কি করে, এই যে ইমেজটা তো দেখতে পারে না যেহেতু মানুষ না, তারা তারা এই অল্টারের ভিতরে যে টেক্সটটা আছে সেটা পড়ে। আচ্ছা, আগে ইমেজটা এনে দেখাই, হ্যাঁ, ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এর ভিতরে সোর্সের মধ্যে আমার ফাইলের ঠিকানাটা দিতে হবে, সেজন্য আমি একটা ইমেজ ডাউনলোড করি, চলুন। ইমেজ ডাউনলোড করা যায়, কিসের ইমেজ, হুম, এইবার হচ্ছে লেটেস্ট নিউজ হচ্ছে মাহফুজুর রহমান ঈদে গান গাবে না, হ্যাঁ। আসেন মাহফুজুর রহমানের ছবি ডাউনলোড করি। ওকে, এই ছবিটা আমি দেখাইতে চাচ্ছি। কোথায় দেখাতে চাচ্ছি, আমাদের ওয়েবসাইটে। তো ছবিটা ডাউনলোড করি, রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজ অ্যাজ, দিই। কোথায় ডাউনলোড করবো, আমি যে ফোল্ডারটাতে কাজ করছি সেই ফোল্ডারটাতে ডাউনলোড করি, হ্যাঁ। এখানে কোডম্যান বিডি একটা ফোল্ডার আছে, আপনাদের হচ্ছে ডে টু মার্চ 16, ওকে। এখানে হচ্ছে গিয়ে আমি একটা ফোল্ডার করে নিতে পারি, বা ভবিষ্যতে আমার লাগবে, কারণ আমার ওয়েবসাইটে একটা দুইটা ইমেজ থাকবে না, অসংখ্য ইমেজ থাকবে। ইমেজ গুলা এলোমেলো ছড়ানো থাকলে কাজটা গুছানো হলো না, তাই না, প্রফেশনাল হলো না। ইমেজ গুলা সাধারণত আমি একটা ইমেজেস নামে ফোল্ডার নিব, তার মধ্যে রাখবো। তো আপাতত অত প্যাচেও যেতে চাচ্ছি না, আমি জাস্ট সিম্পল রাখতে চাচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম মাহফুজ। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে গিয়ে এখন আমি যাই, এই যে দেখেন আমার ফাইলের মধ্যে কিন্তু আরেকটা ফাইল চলে আসছে, দেখছেন? আগেরটা index.html ছিল, এখন আবার কি চলে আসছে, এই যে mahfuz.jpg, যেটা আমি এই মাত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করে ঠিক এই ফোল্ডারটাতেই রেখে দিয়েছি, তাই না? তাহলে এইখানে সোর্সের মধ্যে আমাকে বলে দিতে হবে যে এই মাহফুজুর রহমান, যেহেতু এই ফোল্ডারেই আছে, আপনি সরাসরি এখানে নামটা দিয়ে দিতে পারেন। কিন্তু আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, এটা বেশ কাজে লাগে। এটার নাম হচ্ছে ডট স্ল্যাশ। ডট স্ল্যাশ মানে ইন্ডেক্স ডিরেক্টরি, ইংলিশে। বাংলায় বলতে পারেন যে আমি যেই ফোল্ডারের ভেতরে আছি সেই ফোল্ডারের ভেতরে, ঠিক আছে। সেই ফোল্ডারের ভেতরে কি আছে, এই যে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে মাহফুজ
ডট জেপিজি। তাহলে আমরা মাহফুজ ডট জেপিজি এটা একটু দিয়ে দিই, দিয়ে সেভ করি। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এই যে চলে আসছে ভদ্রলোকের ছবি, দেখছেন? তাহলে আমি যে ব্রেক ট্যাগ নিয়ে ওই যে বাটনের নিচে জিনিসটা নিয়ে আসি, চাইলে এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রেখে আপনি লিঙ্কও করতে পারেন, কিন্তু আপাতত আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি বলে, ইমেজ স্টেজে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ইমেজ স্টেজে দেখাই দিলাম যাতে ইমেজটা এখানে দেখানো যায়। ওকে, তাহলে এই যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বাটন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলা ওয়েবসাইটে খুব বেশি ইউজ হয়। আরো কিছু আপনি যদি ভিডিও দেখাইতে চান তাহলে যে ভিডিও নামে ট্যাগ আছে, এখানে যে সোর্সের ভিতরে ভিডিও ফাইলটা ডাউনলোড করে এখানে দিয়ে দিবেন যে কোন ফাইলটা আপনি ডাউনলোড দেখাইতে চাচ্ছেন। হ্যাঁ, দিলে তখন ভিডিওটা এখানে দেখাবে। কিন্তু ভিডিও তো ডাউনলোড করা আছে, ভিডিওর মতো অডিও নামেও ট্যাগ আছে। হ্যাঁ, তাহলে ভিডিও আসেন ডাউনলোড করি, ইউটিউবে যাই। এটা একটা শর্ট, আচ্ছা, এটা শর্ট, কি জানি শর্ট, আর ডাজন্ট ম্যাটার, আমি এটা ডাউনলোড করে ফেলাই। আচ্ছা, ছোট ভিডিও 45 সেকেন্ড, আরো ছোট হলে ভালো হতো, যাই হোক। বড় সাইজ আমি নিতে চাচ্ছি না, ছোট সাইজ নিয়ে। হ্যাঁ, ওকে, ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোডটা আচ্ছা এই ফোল্ডারের ভেতরেই করি। হ্যাঁ, আচ্ছা, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিলাম, তাহলে আশা করি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়েছে? হ্যাঁ, ডাউনলোড হয়েছে। তাহলে কিছু নেই, সোর্সের মধ্যে আমি বলে দিই যে এই ফোল্ডার ডট স্ল্যাশ, এই ফোল্ডারের ভিতরে এখন কয়টা ফাইল দেখাচ্ছে? 3টা ফাইল। তো আমার লাগবে কি, ভিডিও প্লেব্যাক MP4, এই যে MP4 ফাইলটা দিয়ে দিলাম। আর দুঃখের বিষয় হচ্ছে এটা বাঁচবে না, শুধু একটা ছবি দেখাবে, দেখছেন? শুধু একটা ছবি দেখাচ্ছে, এটা বাঁচতেছে না। এটা আমি প্লে করতে চাই, তাহলে কিছু অ্যাট্রিবিউট দিতে দেখাচ্ছি। এই অ্যাট্রিবিউটের আবার সুবিধা হচ্ছে এগুলার ভ্যালু দেওয়া লাগে না, অটোমেটিক হয়ে যায়। যেমন একটা অ্যাট্রিবিউট হচ্ছে কন্ট্রোলস, CONTRO, কন্ট্রোলস। তো এই যে কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউট দিলাম, এটা দেওয়ার পর দেখেন আমার ভিডিওর নিচে কন্ট্রোল চলে আসছে। এই যে প্লে করলে প্লে হয়, স্টপ করলে স্টপ হয়, এই যে এগুলো হচ্ছে গিয়ে অনেক কন্ট্রোল চলে আসছে জাস্ট এই অ্যাট্রিবিউটটা দেওয়ার কারণে। এছাড়া আর কি অ্যাট্রিবিউট আছে? এছাড়া আছে হচ্ছে গিয়ে আপনার লুপ নামে অ্যাট্রিবিউট আছে, এটা দিলে কি হয়, ভিডিওটা যদি বাই চান্স শেষ হয়ে যায়, হ্যাঁ, ও আবার শুরু হয়ে যাবে। এই যে দেখছেন, শেষ হয়ে গেছে আবার শুরু হয়েছে, শেষ হয়ে গিয়েছে আবার শুরু হয়েছে। এটা হচ্ছে লুপের কাজ, মানে চলতে থাকবে চলতে থাকবে, শেষ হয়ে গেলে আবার শুরু হয়ে যাবে। আরো অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে মিউটেড। মিউটেড দিলে কি হবে, এটা হচ্ছে গিয়ে বাই ডিফল্ট, যে দেখেন মিউট, আমি প্লে করলাম, কোনো শব্দ হচ্ছে না। কেন শব্দ হচ্ছে না? কারণ হচ্ছে গিয়ে আমার জিনিসটা বাই ডিফল্ট মিউট করা আছে। আমি যদি আনমিউট করি তাহলে তখন গিয়ে হচ্ছে গিয়ে এটা আনমিউট হবে। এছাড়া আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে অটো প্লে। অটো প্লে অ্যাট্রিবিউটটা কি করে? অটো প্লে অ্যাট্রিবিউটটা আমার এসে প্লেতে টিপ দেওয়া লাগবে না, অটোমেটিক ভিডিওটা প্লে করে দিবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা কি করছি, এইভাবে আমরা, আচ্ছা আমি আবার একটু রিপিট করি, ভিডিও ট্যাগ নিয়েছি, ভিডিও ট্যাগের মধ্যে সোর্স নামে একটা অ্যাট্রিবিউট ডিফল্ট থাকবে। এই সোর্সের মধ্যে আমার ভিডিও ফাইলের যে পাথ বলে এটাকে, হ্যাঁ, মনে রাখেন জিনিসটাকে পাথ। যখন আপনি প্রফেশনাল ভাবে কোনো আইটি ফার্মে জব করতে যাবেন, তখন দেখবেন যে সিনিয়ররা এই ওয়ার্ডটা ইউজ করে। এই ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে মানে কোন জায়গাটা আছে, ঠিকানাটা কোথায়, ফাইলের ঠিকানাটা কোথায়। তো পাথটা এখানে সোর্সের মধ্যে দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে সোর্সের মধ্যে পাথটা দেওয়ার পরে আমি কি কি অ্যাট্রিবিউট ইউজ করেছি, কন্ট্রোলস, লুপ, মিউটেড, অটোপ্লে, এগুলো হচ্ছে কমনলি ইউজ হয় এরকম কিছু কি আপনার হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট। আপনি চাইলে এখানে গানও নামাইতে পারেন। গানের ক্ষেত্রে কি করতে হবে, তখন হচ্ছে ভিডিওর জায়গায় সেম জিনিস অডিও, আমি কোনো ফাইল ডাউনলোড করলাম না, ভারী হয়ে যাবে।
মনে করেন আমি এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন অডিওর মধ্যে, কন্ট্রোল, স্লো, অটো প্লে, মিউটেড, সবগুলা কাজ করবে। এবং এই যে দেখেন এখানে কোনো কাজ করতেছে না জিনিসটা, কারণ কি আমি যে সোর্সের মধ্যে কোনো ফাইল দেইনি। ফাইল দিলেই তখন ভিডিওর মতো অডিওটাও এখানে কাজ করবে। আপনি একটা MP3 ফাইল ডাউনলোড করে এখানে রেখে প্লে করে দেখবেন, হ্যাঁ, যে MP3 ফাইলটা ডাউনলোড হয় কি না। ওকে, তাহলে কিছু কমন ট্যাগ আমরা দেখতেছিলাম, যে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বাটন ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ, এগুলা দেখছিলাম। আচ্ছা, আইফ্রেম নামে একটা ট্যাগ আছে, খুবই ইউজ হয় মাঝে মধ্যে, যে আইফ্রেম কি অন্য ওয়েবসাইটের জিনিস আপনি আপনার ওয়েবসাইটে দেখাবেন, এই ক্ষেত্রে আইফ্রেমটা ইউজ হয়। মনে করেন আমি এখানে লিখলাম iframe.com, এখানে সোর্সের মধ্যে দেখেন একটা ঠিকানা যাচ্ছে, ফ্রেম বর্ডার 0, এই অ্যাট্রিবিউটের ভ্যালু দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু সোর্সের মধ্যে আপনার একটা তথ্য দিতেই হবে যে আপনি কোন ওয়েবসাইটটা আপনার এখানে দেখাইতে চাচ্ছেন। আইফ্রেম এখানে পাশে কিছু আসে নাই। আসেন আমি একটা ওয়েবসাইটে ঢুকি, সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো এনে দেখাবো। ওয়েবসাইটের নাম দিলাম প্রথম আলো, ওয়েবসাইটের প্রথম আলো, তাই না? ওকে, প্রথম আলো.com, একটা পত্রিকার, জনপ্রিয় পত্রিকার ওয়েবসাইট। এটা হচ্ছে কি আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি, তাহলে এই যে লিঙ্কটা কপি করে নিই উপর দিয়ে। কপি করার পরে আমি এখানে সোর্সের মধ্যে দিয়ে রাখবো, খেয়াল করবো যাতে অবশ্যই HTTPS এগুলো থাকে, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে আমি যদি আমার ওয়েবসাইটে আসি, তাহলে দেখেন এই যে আমার এখানে প্রথম আলোটা লোড হচ্ছে। আর আমি চাচ্ছি কি একটা একটু ডিসপ্লের অর্ধেক বা মোটামুটি ভালো একটা জায়গা আমি, হ্যাঁ। তাহলে প্রথমে আমি এখানে এই আইফ্রেম এর মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, এই যে একটা অ্যাট্রিবিউট সোর্স, একটা অ্যাট্রিবিউট ফ্রেম বর্ডার, আবার স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম উইথ, WIDTH, উইথ দিয়ে বললাম হচ্ছে উইথ, মনে করেন দিয়ে দিলাম 50%, 50% মানে ডিভাইসের অর্ধেক উইথ দিয়ে দিবে, হ্যাঁ। ডিভাইসের অর্ধেক, ডিভাইসের অর্ধেক যদি আসি দেখি, এই যে প্রথম আলো ডিভাইসের অর্ধেক নিয়ে নিচ্ছে, কিন্তু হাইট কম হয়ে গেছে, তাই না? তাহলে আরেকটা আমি অ্যাট্রিবিউট দিয়ে দিই হাইট। হাইট আর পার্সেন্টেজ কাজ করবে না, হ্যাঁ, হাইটে সরাসরি নাম্বার দিয়ে দিলাম, মনে করেন দিয়ে দিলাম 800, তাহলে এটা 800 পিক্সেল মিন করতেছে, হ্যাঁ। হাইটের মধ্যে কি লিখেছি? 800 লিখেছি। 800 লিখার কারণে সে কি মিন করতেছে? 800 পিক্সেল মিন করতেছে। এই যে দেখেন হাইট কতখানি চলে আসছে, দেখেছেন? তাহলে একটা উইথ দিয়েছি, আবার কি দিয়েছি? একটা হাইট দিয়েছি, হ্যাঁ। এই যে হাইটটা এতখানি চলে আসছে, এতখানি চলে আসছে, তো হচ্ছে গিয়ে এখন প্রথম আলো আমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এখন মনে করেন হচ্ছে আমি জিনিসগুলো সেন্টারে রাখতে চাই, হ্যাঁ। তাহলে এই যে ইমেজ টিমেজ যা যা আছে, আমি এরপরে একটা ট্যাগ নিই, CENTER, বলে রাখি এই কাজটা CSS দিয়ে করবে, এখন যে কাজটা করতেছি, হ্যাঁ, HTML দিয়ে করবো না। তারপরে HTML ট্যাগ আছে সেন্টার, পুরাতন ট্যাগ, ওই যে লাল বাতি জ্বালায় দিছে, কারণ হচ্ছে এটা হচ্ছে গিয়ে কি বলে ডিপ্রিশিয়েট নাকি যেন বলে এই ধরনের, মানে হচ্ছে এটা আর এখন খুব একটা বেশি ইউজ হয় না। তো এই যে সেন্টার ট্যাগ শুরু, সেন্টার ট্যাগ শেষ, এর মধ্যে ইমেজ ট্যাগ, আইফ্রেম ট্যাগ রেখেছি। তাহলে দেখেন আমার ওয়েবসাইটের ওই যে এগুলা সব কি সেন্টার অ্যালাইন চলে আসছে, দেখছেন? প্রথম আলো সব সেন্টার অ্যালাইন চলে আসছে। প্রথম আলো ওয়েট করেছি 50%, আচ্ছা 40% দিয়ে দিই, এরপর একটা ব্রেক ট্যাগ দিয়ে ওগুলো পরে, যাতে এগুলো নিচের লাইনে আসে, হ্যাঁ, মেইন নিচের লাইনে ছিল। আইফ্রেম আরেকটা ট্যাগ নিতে চাচ্ছি, নিয়ে আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে প্রথম আলু, হ্যাঁ, একটা হচ্ছে প্রথম আলো আর একটা হচ্ছে প্রথম আলু। আসছে, হ্যাঁ, এই যে পাইছে, পেয়েছে। তাহলে দেখেন আমি দুইটা পত্রিকা পাশাপাশি নিয়ে আসছি, তাই না? প্রথম আলো, প্রথম আলো, এরকম বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে অনেকগুলা পত্রিকা একসাথে দেখা যায়। তা তারা কিভাবে কাজ করে? তারা ঠিক এইভাবে কাজ করে। এবং এই কাজ করতে গিয়ে অনেকে ঝামেলায় পড়বেন। কি ঝামেলায় পড়বেন বলে রাখি, প্রথম আলোর ওয়েবসাইট আপনি আই ফ্রেমে আনতে পারবেন, অনেকগুলা পত্রিকার ওয়েবসাইট আছে আপনি আই ফ্রেমে আনতে পারবেন না। কারণ কি ওই ওয়েবসাইট গুলা অ্যালাউ করে না, এর জন্য আপনি ওই ওয়েবসাইটের কন্টেন্ট গুলা আইফ্রেমের মধ্যে আনতে পারবেন না। কিন্তু এই যে প্রথম আলো, প্রথম আলু, এই পত্রিকাগুলো আইফ্রেমের মধ্যে অ্যালাউ করে দেখে আপনি জিনিসগুলা আইফ্রেমের মধ্যে আনতে পারবেন। তা আইফ্রেমের মধ্যে বাই ডিফল্ট এই যে অ্যাট্রিবিউট কি থাকে, সোর্স নামে অ্যাট্রিবিউট থাকে, SRC, ফ্রেম বর্ডার,
এটা থাকে, এটা থাকলেও তা, না থাকলেও তা, সমস্যা নেই। কিন্তু আমরা নিজেরা কি ইউজ করেছি? এই যে উইড নামে অ্যাট্রিবিউট ইউজ করেছি, হাইট নামে অ্যাট্রিবিউট ইউজ করেছি। হ্যাঁ, এই অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করে দুটো পাশাপাশি নিয়ে আসছি। ঠিক আছে, প্রথম হলো দুইটা পত্রিকার নিউজ। আচ্ছা, এরপরে যেটা করতে চাচ্ছি, আই ফ্রেমের আরো কিছু কাজ আছে, একটু দেখাই দিতে চাচ্ছি আজকে। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আপনি চাইলে ইউটিউবের ভিডিও এনে দেখাতে পারবেন। ইউটিউবে ভিডিও কোনটা আছে? আচ্ছা, মনে করেন এই ভিডিওটা এনে আমি আমার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি, বা আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেখানে ইউটিউবের ভিডিও প্লে করব। একটু আগে তো ডাউনলোড করা ভিডিও ইউজ করেছি, তাই না? তো আমরা হচ্ছে ডাউনলোড করা ভিডিও ইউজ করবো না, আমরা এই ভিডিওটা ইউজ করবো আমাদের ইউটিউবে। ঠিক আছে, তো এইটা ইউজ করার জন্য আমি কি করতে পারি? এখানে শেয়ার নামে একটা অপশন আছে, খুঁজেন। এই যে শেয়ার, শেয়ারে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে একটা অপশন হচ্ছে এমবেড। এই এমবেডে ক্লিক করি। এমবেডে ক্লিক করলে দেখেন ওরা আমাকে কিছু কোড দিয়েছে। এই কোডটা কি? আই ফ্রেমের কোড, তাই না? তো এই কোডটা আমি এখানে কপি করি। কপি করলে আই ফ্রেম সহ কোডটা কপি হয়ে গেছে। আসার পর এখানে জাস্ট কোডটা পেস্ট করে দিই, তাহলেই তো হবে। এখানে আবার স্টুডেন্টরা ভুল করে। কি ভুল করে একটু বলে রাখি। করে কি, নতুন করে আই ফ্রেম নেয়, তারপর সোর্সের মধ্যে যে কোডটা কপি করে নিয়ে আসি সেটা পেস্ট করে দেয়। না, আমি যেটা কপি করছি সেটা তো নিজেই একটা আইফ্রেম ট্যাগ, তাই না? এটা আবার সোর্সের ভিতরে কেন লিখবো? সরাসরি পেস্ট করে দিলাম। তাহলে আইফ্রেমও আসছে, উইড হাইটও আসছে, এমনকি সোর্স অ্যাট্রিবিউটও আসছে, তাই না? আসার পর এখন যদি আমি একটু আমার ওয়েবসাইটে যাই, ডে টু পত্রিকাগুলো লোড হলো এবং নিচে কি ইউটিউবের ভিডিও লোড হলো। কিন্তু কি, ওই যে বললাম সব পত্রিকা আপনি লিঙ্ক করতে পারবেন না, ঠিক তেমনি সব ইউটিউব লিঙ্ক করা যাবে না। এই শয়তান কি করেছে হচ্ছে গিয়ে কি বলে, সে চায় না তার ভিডিওগুলো আইফ্রেমের মাধ্যমে শেয়ার হোক। হ্যাঁ, আর কি নিতে পারি? এখন নতুন কিছু চলতেছে, তামিমের নিউজ নিয়ে। হ্যাঁ, তামিম হার্ট অ্যাটাক। এটা 2 মিনিটের ভিডিও, দেখেন আসে, এটা শেয়ার করি। হ্যাঁ, এখানে যে শেয়ার অপশন আছে, শেয়ার, যাই, এমবেডে যাই, এমবেডে গিয়ে কপি দিই, কপি হয়ে গেল। আসার পরে এই যে যে পেস্ট কোডটা পেস্ট করেছি তামিমের জায়গায়, এই কোডটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর সেভ দিই। সেভ দিয়ে দেওয়ার পরে, হ্যাঁ, এই যে বাংলাদেশ ক্রিকেট আগের ভিডিওটা কিন্তু আসে নাই, কিন্তু এখনকার ভিডিওটা ইউটিউব থেকে আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এভাবে যেসব ভিডিওতে প্রবলেম আছে সেগুলা মানে হচ্ছে আসবে না। হ্যাঁ, মানে শেয়ার অপশন অফ করে রাখছে, কিন্তু যেগুলো হচ্ছে কি এভাবে শেয়ার করা যাবে সেগুলো আসবে। ওকে, তাহলে ইউটিউবের ভিডিও শেয়ার করে দেখালাম। আইফ্রেমের আরেকটা কাজ আছে, যে ম্যাপের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, আমি এটা ব্রেক ট্যাগ দিয়ে দিয়ে আমি হচ্ছে একটা ম্যাপ কপি করে নিয়ে এসে দেখে, গুগল ম্যাপ। হ্যাঁ, তাহলে আসেন গুগল ম্যাপে যাই। সেটা হচ্ছে maps.google.com। এখানে একটু যাই। এখানে এসে তো অনেক বড় ম্যাপ, মনে করেন আমি আমাকেই খুঁজি, আসিফ আবির লিখে সার্চ করি। এই যে আসিফ আবির প্রথমে যেটা আসছে শেরে বাংলা রোড। হ্যাঁ, এখানে আসি। আসার পর এই যে আমার বাসার ঠিকানাটা দেখাচ্ছে। বাসার একটা মানদাতা আমলের ছবি দিয়ে দিছে। এই বাসা এখন অনেক চেঞ্জ হয়েছে, গ্যারেজ হয়েছে, রং হয়েছে, ডাজন্ট ম্যাটার। যাক, আমার বাসার ছবি দেখা যাচ্ছে অনেক আগে। তো এইখানে দেখেন একটা শেয়ার অপশন আছে, তাই না? যে নিচে অনেকগুলো বাটন, ডিরেকশন, সেভ, নিয়ার বাই। তো এখানে একটা বাটন আছে যেটা হচ্ছে শেয়ার। এই শেয়ার বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে শেয়ারের লিঙ্ক আছে, হচ্ছে এমবেডে ম্যাপ আছে। এই এমবেডে ম্যাপে ক্লিক করলাম। ম্যাপে ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই যে আই ফ্রেমটা একটা দিয়ে দিয়েছে। এর পাশে এই যে কপি এসটিএমএল অপশন আছে, এটা ক্লিক করলাম। তাহলে আমার কষ্ট করে সিলেক্ট করে কপি করা লাগবে না, এই বাটনটা ক্লিক করলে আমার কোডটি কপি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে আসি, তাহলে দেখেন, তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে আহ দেখাচ্ছে না, ছোট দেখাচ্ছে। পুরো টানতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। এখানে ওয়েট কত আছে? 600। ওয়েট এখানে দিলাম 100, লিখে পার্সেন্ট দিয়ে দিলাম, পার্সেন্টেজ সাইন এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এখন ম্যাপের ওয়েটটা পুরাপুরি নিয়ে গেছে, দেখছেন? পুরো ডিসপ্লে জুড়ে চলে আসছে ম্যাপের ওয়েট।
তাহলে আজকে যেগুলা করলাম, হ্যাঁ, দুইটা ভিডিও আমি একসাথে মার্চ করে আপলোড করে আপনাদের ক্লাসরুমে রাতের মধ্যেই দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা একটু দেখেন। আজকে যদিও 26শে মার্চ ছিল, তারপরে ওই যে মিনহাজ গতকালকে বলে দিয়েছে আজকে ক্লাস হবে, এর জন্য ক্লাসটা নিয়েছি। তো ঈদের বন্ধ আছে, যারা যারা বিশেষ করে ফ্রেশ আছেন, হ্যাঁ, ফ্রেশ যারা আছেন তারা একটু ভালো করে দেখেন ভিডিওগুলো যা যা করেছে। আমি একটা ভিডিও লিঙ্ক করেছি, আপনি 2-3টা ভিডিও করেন। আমি একটা পত্রিকা করেছি, আপনি কয়েকটা পত্রিকা করেন। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এই এই যে হেডিং এর কাজগুলো এগুলো একটু করেন, করে প্র্যাকটিস করে ফাইলগুলো তৈরি করে রাখেন। আর ভিডিওটা আমি আজকে রাতে দিয়ে দিব না ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার, বলেন অবশ্যই। আপনি যে হচ্ছে দুইটা পত্রিকা মানে পাশাপাশি করছেন, ওইটা কিভাবে করছেন, ওটা যদি আরেকবার একটু বলেন। ও উইথ দিছে, এটার উইথ দিয়েছি 40%, এটার উইথ দিছে 40%। এটার আগে ওই যে ব্রেক ট্যাগ দিয়েছে, এগুলোর পরে ব্রেক ট্যাগ দিয়েছে, এই কারণে এরকম হচ্ছে। দেখেন, এই যে উইথ দিয়েছি কত, 40% দুইটা পত্রিকা। আর ওইটার হুম। লাইনে যাতে কিছু না আসে, ওইটার আগেও ব্রেক ট্যাগ দিয়েছি। ওই লাইনে যাতে কিছু না আসে, এটা পরে ব্রেক ট্যাগ দিয়েছে। আর জিনিসগুলো যাতে মাঝখানে আসে, যা যা আছে সব কোন ট্যাগের মধ্যে রেখেছি, সেন্টার ট্যাগের মধ্যে রেখেছি, এইভাবে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? দেখি কত দূর আগাইছি আমরা। আমার মনে হয় যে প্রথম 2-3টা টপিকই আগাইছি, তাই না? দেখ, সমস্যা নেই, আপনারা অনেকে ফ্রেশ আছেন, পরে স্পিড বাড়ায় দিব। আগে আপাতত এই যে জিনিসগুলো তো অবশ্যই ক্লিয়ার থাকা দরকার, তাই না? অ্যাট্রিবিউট আমাদের পার্ট শেষ, সমস্যা নেই। টেবিল দেখাই নাই আমি, হ্যাঁ, টেবিলটা দেখাই দেবো। ডকুমেন্ট স্ট্রাকচার কিন্তু দেখাইছি, তাই না? হেড এলিমেন্ট, আচ্ছা, এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো না। হেড এলিমেন্টের মধ্যে বডি এলিমেন্টও দেখাইছে, এগুলা পরে ঈদের পরে দেখা যাবে না। ওই ঈদের পরে বেশি না, আরেকদিন বসলেই আমাদের যে HTML পার্ট আছে না, পুরাটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু আমি যতখানি করেছি কাইন্ডলি সবাই একটু তাহলে স্যার করেন। আর হচ্ছে আপনার, হ্যাঁ বলেন। স্যার আমি যদি ওটা সেন্টারের জায়গায় যদি লেফট বা রাইট ইউজ করতাম তাহলে কি আমার ওই সম্পূর্ণ ট্যাগটা কি আমার মানে রাইটে বা লেফটে এসে পড়তো? ওটা CSS দরকার ছিল, সেন্টার বাদে লেফট রাইট নামে ইয়া নাই। সেন্টার বাদে যে আপনি বলতে চাচ্ছেন যে রাইট নামে ট্যাগ আছে কিনা, না নাই, রাইট নামে কোনো ট্যাগ নেই, বা লেফট নামে ট্যাগ নাই, সেন্টার নামে আছে। আর ওই লেফট রাইটের ডিজাইন গুলা CSS দিয়ে রাখবো আমরা, যে 2টা ক্লাস পরে CSS ধরবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আর আপনাদের জন্য ওই যে 24 ঘন্টা যে ইয়া আছে, যে সাপোর্ট আছে, সমস্যা পড়লে ওইখানে যে 24 ঘন্টা না তো 6টা থেকে 7টা থেকে 1টা পর্যন্ত, তাই না? ওখানে নক দিয়েন, হ্যাঁ। ঠিক এই আছে আর স্যার। কি, তাহলে ভালো থাকেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর দোয়া করেন আমার জন্য, এই আর কি। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ।